আচ্ছা, আমরা আজকে দ্বিতীয় ক্লাস আমাদের এসইও ডিজিটাল মার্কেটিং আর হলো যে জানুয়ারি জুন 2021 সেশনের আজকে দ্বিতীয় ক্লাস। আজকের ক্লাসে আমরা গতকালকে বলেছিলাম যে আমরা সেই দিন এসইও বেসিক নিয়ে কিছু আলোচনা করেছি। আজকে আমরা সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে সেটার উপর একটু আলোচনা করার করেছিলাম। তো সেটা আমরা একটু প্রেজেন্টেশনটা শুরু করি। হ্যাঁ, ইভলিউশন অফ সার্চ ইঞ্জিন অ্যান্ড হাউ ইট ওয়ার্কস। মানে সার্চ ইঞ্জিন সম্বন্ধে জানতে হবে আর কি। এসইও শুরু করতে হলে সার্চ ইঞ্জিন সম্বন্ধে জানতে হবে। আর ডিজিটাল মার্কেটিং সম্বন্ধেও একটু আপডেট দিব, হ্যাঁ, আজকের ক্লাসের মধ্যে। তো আশা করি সবাই সাথে থাকবে। যারা জুমে কানেক্টেড আছে, হ্যাঁ, জুমের প্রবলেম হলে আমাদের পেজও লাইভ করা হচ্ছে ক্লাসটা। এটা যেহেতু একটা কমন বিষয়, এগুলো বিষয়ের জন্য লাইভ করা হচ্ছে। যখন ক্লাসের প্র্যাকটিস শুরু হবে তখন হয়তো আর লাইভ করা হবে না, শুধু রেকর্ড থাকবে আর কি। বা আমাদের প্রাইভেট গ্রুপে আমরা হলো যে ভিডিওগুলো লাইভ করবো তখন। তো এগুলো হচ্ছে কমন বিষয়, পাবলিকলি এই জন্য বিষয়টা শেয়ার করছি সবার উপকার এবং জ্ঞাতার্থে। হ্যাঁ, এসইও আসলে মানুষের অনেক ভুল ধারণা আছে, তো সেই ধারণাগুলো আসলে ভাঙার জন্য টেবল অফ কন্টেন্টের মধ্যে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হলো হিস্টরি অফ সার্চ অ্যান্ড ওয়েব সার্চ ইঞ্জিন। এই সার্চ ইঞ্জিনের ধারণাটা, মানে আমরা মেনলি যেটা কাজ করবো এসইও করবো, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, গতকালকে যেটা বলছি গত ক্লাসে। তো এটার জন্য আমাদের আসলে সার্চ ইঞ্জিন বোঝা দরকার। সার্চ ইঞ্জিন কি, কিভাবে কাজ করে, ওয়েব সার্চ কিভাবে কাজ করে, এটার মোটামুটি বেসিক ধারণা যদি আমরা থাকে তাহলে কিন্তু আমরা ভালো করতে পারবো। হ্যাঁ, বিষয়টা তো এই জন্য আর কি। ইভলিউশন অফ সার্চ ইঞ্জিন কিভাবে ধীরে ধীরে আপডেট হয়ে গেছে, হ্যাঁ, শুরু থেকে কিভাবে শুরু হয়েছিল সার্চের ধারণাগুলা, সেখান থেকে আজকে কিভাবে আসছে এগুলি, হাউ সার্চ ইঞ্জিন ওয়ার্ক, সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে, ক্রলিং কি জিনিস, ইন্ডেক্সিং, কুইরি প্রসেসিং এগুলো কি জিনিস, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এবং সার্চ ইঞ্জিন মার্কেটিং, কারেন্ট এন্ড ফিউচার ট্রেন্ড ইন ওয়েব সার্চ, এগুলো নিয়ে মূলত আলোচনা করা হবে। হ্যাঁ, তো সার্চ ইঞ্জিন কি জিনিস? সার্চ ইঞ্জিন হচ্ছে যে দ্য ফাদার অফ সার্চ ইঞ্জিন ইজ জোনাথন ফ্লেচার says a web search engine is a software system, বুঝি নাই? ও সরি, স্ক্রিন শেয়ার দেওয়া হয়নি না। আচ্ছা, স্ক্রিন দেখা যায় না আমাদের? ওকে, তো আমরা মূলত এই যে টেবল অফ কন্টেন্টটা আলোচনা করছিলাম। হ্যাঁ, এটা নিয়ে কথা বলবো, ধীরে ধীরে টপিকগুলো আসবে। হোয়াট ইজ সার্চ ইঞ্জিন? সার্চ ইঞ্জিন কি জিনিস? সার্চ ইঞ্জিনের জনক বলা হয় যে জোনাথন ফ্লেচারকে। A web search engine is a software system that is designed to search for information on the World Wide Web, মানে www যেটা আর কি। The searches are generally presented in a line of result, often referred to as search result page, SERP, কতদিন যেটা বলছি। হ্যাঁ, সার্চ রেজাল্ট পেজে যেটা লাইন বাই লাইন যে রেজাল্টগুলো দেখা যায়, হ্যাঁ, সেটাই হচ্ছে যে সার্চ রেজাল্ট। এই সার্চ ইঞ্জিন ইজ ওয়েবসাইট। সার্চ ইঞ্জিন কিন্তু একটা ওয়েবসাইট। হ্যাঁ, কি জন্য ওয়েবসাইট? এটা হচ্ছে google.com, সামথিং ডোমেনের আন্ডারে, কোনো ডোমেনের আন্ডারে যে কোনো কিছু যদি থাকে সেটাই হচ্ছে যে একটা ওয়েবসাইট। ঠিক আছে, www.google.com এটা একটা নর্মালি একটা ওয়েবসাইট। সেটা একটা স্পেশালাইজড ওয়েবসাইট, সেটা একটা সার্চ ইঞ্জিন। হ্যাঁ, সেটা হলো যে a search engine is a website through which user can search internet content, ইন্টারনেট কন্টেন্ট সার্চ করতে পারে, যেটার মাধ্যমে the information gathered by the spider is used to create a searchable index of the web. হ্যাঁ, এখানে একটা কথা আসে স্পাইডার। স্পাইডার, এটা আমরা একটু হাইলাইট করি। সরি, স্পাইডার। স্পাইডার কি জিনিস সেটা নিয়ে আমরা আলোচনা করতেছি পরে। The information may be a mix of web page, image and other types of files. মানে আমরা যখন গুগলে সার্চ দেই তখন বহুত কিছু আমরা দেখতে পাই। কি কি দেখতে পাই? ইমেজ দেখতে পাই, ভিডিও দেখতে পাই। হ্যাঁ, যেমন ডগ ট্রেনিং কতদিন বলছিলাম, ডগ ট্রেনিং ট্রিটস। হ্যাঁ, সব এটা হচ্ছে অল সার্চ। ম্যাপ দেখা যাচ্ছে, তারপরে কিছু ইমেজ দেখা যাচ্ছে, ভিডিও ওইভাবে দেখা যাচ্ছে না। আপনার হলো যে ইমেজ, ইমেজ চাইলে ইমেজও দেখা যাবে, ভিডিও দেখা যাবে, নিউজ আছে। হ্যাঁ, এভাবে মোর আরো অনেকগুলো বিষয়, ম্যাপ, বুকস, ফাইন্যান্স, বহুত ধরনের সার্চ টাইপ আছে আর কি। তো
আর সার্চ ইঞ্জিন এক্সাম্পল যদি হয় সেটা হলো যে গুগল, বিং, ইয়াহু, বাইদু, ইয়ান্ডেক্স এটসেট্রা, এগুলো হচ্ছে সার্চ ইঞ্জিন। হ্যাঁ, মোর এক্সাম্পল যদি আমরা দেখতে চাই দ্য সার্চ ইঞ্জিন লিস্ট, এই সাইটে গেলে আমরা সার্চ ইঞ্জিনের যে যত টাইপের সার্চ ইঞ্জিন আছে সবগুলোই মোটামুটি এখানে লিস্ট করা আছে। ঠিক আছে, কিছু ছবির আইকন দেখে বোঝা যায় গুগলের ছবি চিত্র হচ্ছে এরকম, বিং হচ্ছে এটা, ইয়াহু হচ্ছে এরকম। হ্যাঁ, এগুলো লোগোগুলো। আরো যেগুলো আছে বাইদু, এটা হচ্ছে চাইনিজ, ইয়ান্ডেক্স হচ্ছে যে রাশিয়ান, নেভার মেবি ইউরোপিয়ান। ঠিক আছে, তো আমরা একটু হিস্টোরি দিয়ে শুরু করি। সার্চ ইঞ্জিনের হিস্টোরি 1945 থেকে 1993। হ্যাঁ, এই হিস্টোরিটা একটা আমরা একটা ভিডিওর মাধ্যমে একটু দেখি। হ্যাঁ, আচ্ছা, একটু এটা হলো যে প্রেজেন্টেশনে দিয়ে দিই। আচ্ছা, হিস্টোরি অফ সার্চ ইঞ্জিন 1945 থেকে শুরু। হ্যাঁ, মোটামুটি ধরা হয় যে 45 থেকে 1993 সাল পর্যন্ত একটা একটা পিরিয়ড। 93 সাল থেকে 2000 সাল একটা পিরিয়ড, 2000 পর থেকে আরেকটা পিরিয়ড। তো ফার্স্ট পিরিয়ড যেটা এভলিউশনটা আমরা একটু দেখে নিই। হ্যাঁ, এটা হচ্ছে ইউসি ডেভিসের এক্সটেনশন, একটা ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়ার একটা ক্লাস। হ্যাঁ, হিস্টোরি অফ সার্চ ইঞ্জিন 1945 থেকে 1993 সাল। হ্যাঁ, এই সময়ে In order to really understand why search engines work the way they do, আমার this পিসির সাউন্ড lesson শোনা যায়? is going to teach you about the history of search engines. ওকে, In doing so, you'll learn a lot about the history of the World Wide Web in general. সরি, ইয়া হয়ে গেছে, পাস হয়ে গেছে না? আচ্ছা, এটা হাত দিয়ে ইয়া করতে হবে। হ্যাঁ, In order to really understand why search engines work the way they do, this lesson is going to teach you about the history of search engines. In doing so, you'll learn a lot about the history of the World Wide Web in general, and gain an understanding of key points in history and the people who worked behind the scenes to create the internet and the means to search and catalog it. It's easy to forget that just a little over 15 years ago, the web looked like this, a list of links that was 1999 maintained সালে by ইয়া কেমন ছিল? সরি, এটা বারবার ইয়া হয়ে যাচ্ছে কেন? আচ্ছা, এটা এইভাবেই থাক আপাতত, ভিডিওটা দেখি তারপরে। হ্যাঁ, It's easy 1999 to সালে forget that just ওয়েবসাইট a কিরকম little ছিল? over 15 years ago, the web looked like this, a list of links that was maintained by humans. A list of links Finding that information maintained by human। হ্যাঁ, একটা লিস্ট ছিল যেটা মানুষ নিজেরাই ম্যানেজ করতো আর কি। হ্যাঁ, আমরা যেভাবে সাজাতে চাইলাম সেইভাবে সাজাতে, কোনো রকম বোর্ড বা কোনো রকম সফটওয়্যার, কোনো রকম টেকনোলজি ইউজ করা হয়নি। শুধুমাত্র লিস্টগুলো সাজানো ছিল ওই অনুযায়ী। যেমন আমাদের মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেলের যেমন আমরা সাজাই বিষয়গুলো এরকম ছিল আর কি। হ্যাঁ, you wanted was a difficult process and usually involved clicking link after link, hoping you would arrive at the right একটার place. পর একটা, মানে জাস্ট এটা হচ্ছিল যে এখনকার বর্তমানে যে আমরা স্টার্টিং যে ওয়েব পেজগুলো আছে HTML দিয়ে সাজানো, হ্যাঁ, ঠিক এরকম একটা লিঙ্ক একটা পেজে ক্লিক করলে আরেকটা পেজে যায়, জাস্ট এরকম Let's ছিল আর কি। discuss the people and companies who have paved the way to make the internet as we know it today and have created a host of new jobs, businesses, and more. Many say the idea of the internet was conceived in 1945 after an engineer, Vannevar Bush, wrote an article for Time titled As We May Think. In this ভ্যানাভার বুশ article, নামে একজন Bush ভদ্রলোক pushed 1945 top সালে যেটা শুরু scientists at করে। the time আমরা যেমন জানি যে কম্পিউটারের যদি আমরা বলি যে চার্লস ব্যাবেজ একটা মানে একটা ইয়া তৈরি করেছিল, কি বলে যে একটা ক্যালকুলেটর, সেখান থেকে কম্পিউটারের ধারণা। ঠিক ইন্টারনেট এবং সার্চ ইঞ্জিনের ধারণাটা এইভাবে আসছে যে ভ্যানাভার বুশের কাছ থেকে 1945 সালে তিনি একটা কনসেপ্ট দাঁড় করাইছিলেন। হ্যাঁ, to সেটার উপর create a বেস করে virtually limitless, fast, এ reliable, ভার্চুয়াল লিমিটলেস, ফাস্ট extensible, রিলায়েবল, associative এক্সটেন্সিবল, memory অ্যাসোসিয়েটেড storage মেমোরি and স্টোরেজ retrieval এন্ড system. রিট্রাইভাল সিস্টেম। Bush realized that technology was advancing rapidly, and with it, the human race would need a way to store, catalog, and easily access the information we were accumulating. উনি এই বিষয়টা অনুধাবন করতে পারছিল যে একটা স্টোরেজ সিস্টেম থাকবে, যেটা একটা ক্যাটালগ থাকবে, তালিকা থাকবে, বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী ফাইলগুলো থাকবে এবং সেটা অ্যাক্সেস করা যাবে। হ্যাঁ, সেটা সার্চ করা যাবে। এই ধরনের একটা You কনসেপ্ট can তিনি still দাঁড় read the করাইছিলেন আর original কি। article, now available online at the Atlantic's website. I have included a link for you in the course materials. Let's move forward to the 1960s, where Gerard Salton, often considered the father of modern search technology, created the idea of a search engine and developed the information retrieval system called SMART, which stood for Salton's Magic Automatic Retriever of Text. He authored a book called A Theory of Indexing,
which details many of his initial tests that search is still largely based off of, including concepts like statistical weighting, relevancy algorithms, and more. You can find his book on Amazon at the link provided. I have also included a link to a blog post by Tom Evslin, who worked with Salton during this project. It's a very interesting post, and I suggest you read it. Around the same time, Ted Nelson created a project of his own and named it Project Xanadu, which had the goal of being a computer network with a simple user interface that could solve a variety of social problems such as attribution. Ted coined the term hypertext and was against complex markup code, broken links, and other problems typically associated with traditional HTML and the World Wide Web. Much of the inspiration to create the World Wide Web was actually drawn from Ted's work. You can read more about Ted on the Wikipedia link provided in your course materials. A short time after this, in 1969, a service called ARPANET was born. This was created by ARPA, which stands for the Advanced Research Projects Agency Network, and is part of the U.S. Department of Defense. ARPANET was a secure and fast computer network that allowed the transmission of information across long distances. The service utilized rented telephone lines to convey military intelligence. It's pretty safe to say that without the creation of ARPANET, the internet as we know it today would not exist. I've included a link to an old video from 1972 which explained ARPANET and computer networks to the public. Wikipedia also has an interesting article about the creation of ARPANET, which I've also included a link to. Fast forward to 1990. ARPANET ছিল মূলত একটা মানে ইউএস আর্মির একটা হলো যে তাদের নিজস্ব যোগাযোগ ব্যবস্থা, হ্যাঁ? সেটাও কিন্তু সার্চ ইঞ্জিনের সাথে রিলেটেড। মানে সেগুলা থেকে ধীরে ধীরে ইভলিউট হয়ে আজকের সার্চ ইঞ্জিন। সবথেকে যেটা ঘটনা ঘটে 1990 সালে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। মানে সার্চ ইঞ্জিন যে কনসেপ্টটা আসছে সেটা হলো যে মূলত লাইব্রেরি থেকে। একটা লাইব্রেরিতে হাজার লক্ষ বই থাকে। হ্যাঁ? আপনি কোন যারা লাইব্রেরির দায়িত্বে থাকে, তাদেরকে যদি আমরা বলি যে অমুক বইটা অমুক লেখকের অমুক বইটা, তারা কুইক ১ মিনিটের মধ্যে আপনাকে নিয়ে এসে দিচ্ছে। অথচ একটা সাধারণ মানুষ গেলে কিন্তু সেখানে পাবে না। হ্যাঁ? তো এই মূলত সার্চ ইঞ্জিনের যে ধারণাটা আসে, সার্চের যে বিষয়টা সেটা ওই লাইব্রেরি থেকে আসছে। হ্যাঁ? আমরা And we have the করি। first search engine, created by a man named Alan Imtaj. This search engine was 1990 known সালে as যেটা ঘটে Archie, আর্চি, which was short for ক্রিয়েটেড বাই অ্যালান archives. ইমতিয়াজ। Archie was able to retrieve files from a database by matching a user query using regular expressions. সে একটা সার্চের একটা সিস্টেম ডেভেলপ করে যেটা হলো যে কুইরিজ এবং রেগুলার এক্সপ্রেশনের উপর বেস করে একটা হলো যে সিস্টেম ডেভেলপ করে। Alan also created a template indexing method that would allow Archie to index freely available or public domain সে যেটা করেছিল তার একটা ওয়েবসাইট ডেভেলপ আর্চিস নামে একটা ওয়েবসাইট ডেভেলপ করছে এবং সেখানে লোকজন কোনো ওয়েবসাইট অ্যাড করে দিবে ফ্রিতে সেটা ইন্ডেক্স হবে। হ্যাঁ, যেকোনো ম্যাটেরিয়াল, ছবি, ইমেজ এগুলি এই টাইপের আরকি। documents, images, sounds, and services on the network. Archie didn't use keywords to find related documents like modern আর্কিভস search কোনো engines do. কিওয়ার্ড টাইপের কোনো কিছু To ইউজ use করেনি। Archie হ্যাঁ, effectively, এখানে মানে আর্কিভসের যে আর্চিসের দুর্বলতাটা সে কোনো কিওয়ার্ড বেস ইয়াটা করেনি আরকি। হ্যাঁ, সে করছে হলো যে টাইটেল বেস। one had to know অনলি the টাইটেল name of the নট file you কনটেন্ট। were হ্যাঁ, looking. কনটেন্ট বেস করেনি। শুধুমাত্র একটা তোমার হলো যে কনটেন্টের ইমেজ, ভিডিও তো হয়নি, ইমেজ বা একটা আর্টিকেল শুধু টাইটেলের উপর বেস করে সে একটা রেজাল্ট শো করাচ্ছিল আরকি। For. হ্যাঁ, বা ওয়েবসাইটের টাইটেলের উপর বেস করে। এখানে কিওয়ার্ড ইউজ করা হয়নি, কনটেন্টও ইউজ করা As হয়নি। Archie didn't index the content of the files, only the titles. By 1992, Archie contained about 2.6 million files, and its service processed approximately আর্চি শুরু হয়েছিল 1990 সালে। আর ২ বছরের মাথায় আপনার হলো যে ৯২ সালের মধ্যেই 2.6 মিলিয়ন ফাইলস আর্চিসে ইন্ডেক্স হয়। আর ৫০,০০০ কুইরি পার ডে ৫০,০০০ কুইরি শুরু হয়। মানে মানুষ ৫০,০০০ লোক ডেইলি সার্চ করা শুরু করে। মানে এত দ্রুত বৃদ্ধি পাচ্ছিল আরকি আর্চিসের আ মানে পপুলারিটি। 50,000 queries per day, generated from thousands of users around the world. As Archie's popularity grew, two similar search engines, Veronica and Jughead, were created with the purpose of আর্চিসের পপুলারিটি দেখে আরো ২-৩টা সার্চ ইঞ্জিন গ্রো করা শুরু করলো। হ্যাঁ, ৯২ সাল থেকে। ভ্যানোরিকা, জাগহেড, হ্যাঁ, টেক্সট ইন্ডেক্সার। শুধুমাত্র একটা টেক্সট বেস। indexing plain text files. In 1991,
Tim Berners-Lee, an independent আচ্ছা, contractor এখানে at মাঝখানে CERN, একটা জিনিস had হয় যে created সেটা হলো যে আপনারা জানেন টিম বার্নার্স-লি www বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনক। ইনি প্রথম HTML এ ওয়েবসাইট পাবলিশ করা শুরু করলো। একটা ডোমেইনের আন্ডারে ওয়েবসাইট পাবলিশ করা শুরু করলো। হ্যাঁ, এটা বড় একটা গেম চেঞ্জার বিষয়টা চলে আসলো। হ্যাঁ, the World Wide Web. The World Wide Web was created based on a concept of hypertext to facilitate sharing and updating information among researchers. In 1991, the first website was built and put online. It provided an explanation about what the World Wide Web was and how one could set up a web server and own a browser. You can still view this website at the link I provided you in the course materials. সাউন্ড কি একটু বৃদ্ধি পাইছে? সাউন্ড কি একটু বাড়লো? This also allows you to simulate না আগের মতোই আছে? viewing the website through an old line mode browser. In 1993, the first robot or spider was created. This এখানে bot was called the World হিস্ট্রিটা Wide মনে রাখতে হবে যে 1993 সালে এখানে বলা হয়েছে যে 1945 থেকে 93 সালের আমরা হিস্ট্রি দেখলাম। হ্যাঁ, ধাপে শেষের দিকে আসি 91 সালে আসে আর্চিস তৈরি হয়। 92 সাল পর্যন্ত খুব ভালো চলে। 93 সালে যে মেইন গেমটা চেঞ্জ হয় সেটা হলো যে রোবট বা স্পাইডার তৈরি হয়, একটা সফটওয়্যার তৈরি হয় যেটা ওয়েবসাইটে বিচরণ করে। হ্যাঁ, 91 সালে ওয়েবসাইট টিম বার্নার্স-লি ওয়েবসাইট ও www ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব নিয়ে আসলো। হ্যাঁ, একটা ওয়েবসাইটে সে আরেকটা ওয়েবসাইটের কানেক্টিভিটি লিংক করা শুরু করলো। তো তখন তার ২ বছর পরে ১৯৯৩ সালে শুরু হলো স্পাইডার বা ক্রলার মানে একটা সফটওয়্যার যেটা কিনা ইন্টারনেটে বিচরণ করে ডাটাগুলো নতুন ওয়েবসাইটগুলোকে কালেকশন করে নিয়ে আসবে। ঠিক আছে? এটা শুরু হয় ১৯৯৩ সালে। ৯৩ সালের থেকে ২০০০ সাল পর্যন্ত একটা আ মিড লেভেলের একটা হিস্টোরি। সার্চ ইঞ্জিনের হিস্টোরিটা যদি আমরা ৩ ভাগে ভাগ করতে চাই। ১ম হিস্টোরি হচ্ছে যে ১৯৪৫ থেকে ১৯৯৩, ৯৩ থেকে শুরু করে ২০০২ সাল পর্যন্ত একটা পিরিয়ড। হ্যাঁ, এটা একটু দেখি আমরা। Web Wanderer and was created as এটার নাম ১ম এ ছিল ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ওয়ান্ডার্ড। a way মানে to এটা measure the বিস্ময়কর। growth of the web. The bot was soon upgraded to capture active URLs and store them in a ক্যাপচার দ্য ক্যাপচার অ্যান্ড স্টোর অ্যাক্টিভ ইউআরএল যে ইউআরএল গুলো অ্যাক্টিভ আছে অনলাইনে যেগুলো ব্রাউজ করা যায় সেগুলো ইউআরএল কে ক্যাপচার করতো এবং স্টোর করে রাখতো database called Wandex. এবং But the এমন একটা ডেটাবেজের মধ্যে রাখতো যেটাকে নাম বলা হচ্ছে যে ওয়ানডেক্স যেটা হচ্ছে ওয়ান্ডারার মানে হলো যে সে বিস্ময়কর একটা কিছু একটা বিষয় আর কি। হ্যাঁ, Wanderer soon became more of a problem than a solution. It crawled websites and accessed pages hundreds of times a day, creating a lot of server lag and at times causing websites to crash. আচ্ছা, ওয়ান্ডার তৈরি হওয়ার পরে যেটা হয়েছে সেটা হলো যে সলিউশনের থেকে প্রবলেমে বেশি হয়েছে। হ্যাঁ, প্রচুর সাইট ব্রাউজ করা এবং হলো যে ক্রলিং করার ফলে সাইটের এরর দেখা শুরু হয়েছে প্রচন্ড। মানে প্রচুর একটা সাইটে যখন তুমি বারবার একটা সফটওয়্যার ব্রাউজ করবে তখন তো এটা হলো যে একটা সাইটে লোড নিতে পারবে না। হ্যাঁ, তো এটা প্রবলেম শুরু হলো অনেক বেশি। This created a lot of distrust in robots হুম। among webmasters and the general public. In response to the Wanderer, AliWeb was created. AliWeb হ্যাঁ, ওয়ান্ডারের এই স্পাইডারটা দেখে আলী ওয়েব নামে আরেকটা stood for সার্চ Archie-like ইঞ্জিন তৈরি হলো। indexing মানে আর্চি এবং হলো যে আর্চিতে যোগ হলো। আর্চিতে আপনার হলো যে স্পাইডার যোগ হয়ে নাম হলো আলী ওয়েব। হ্যাঁ, এটা হলো যে of the web and crawled meta information of pages. To avoid issues with bots, AliWeb allowed owners to submit their site to be included in the search index, along with the description of their web page. এটা ওয়ান কাইন্ড অফ ডিরেক্টরি টাইপও। হ্যাঁ, সবাই আলী ওয়েবে ওয়েবসাইট সাবমিট করা Due শুরু to করলো। this, bots were not needed to collect the data. বট নট নিডেড টু কালেক্ট দ্য ডাটা মানে আলী ওয়েবে বটের ডাটা কালেক্ট করার দরকার নাই। মানুষের শুধু সাবমিট করলেই ওখানে থেকে So দেখতে পারে। জাস্ট bandwidth লাইক ডিরেক্টরি টাইপ আরকি। issues were no longer a concern. The downside is that many people did not know they had to submit their site or how to do so. You should now have an understanding of why search engines were created and how they have evolved over time. While very different than modern day search engines like Google, these early search engines still have a lot of similarities to how search engines process and analyze data today. বর্তমানে যে মডার্ন সার্চ ইঞ্জিন গুলো আছে যেগুলো হলো যে গুগলের লাইক গুগল এটা একদম সব থেকে আপডেট তবে কনসেপ্ট গুলো সেখান থেকে আসছে যেমন সার্চ গুগলের যে স্পাইডার বা ক্রলার কিন্তু এটা আপডেটেড। ঠিক আছে, কনসেপ্টটা 1993 সালে শুরু হয় গুগল সেটা ইউজ করে কিন্তু গুগলেরটা অনেক আপডেটেড অনেকটা রিলায়েবল। হ্যাঁ, এই কারণে গুগল চচ্চর করে আগাচ্ছিল আর কি। আমরা একটু আসি। আর্চি শুরু হয় 1990 সালে।
তারপরে প্যারালালি W3 ক্যাটালগ শুরু হয় ফার্স্ট সার্চ ইঞ্জিন হিসাবে। তারপরে শুরু হয় জাম্প স্টেশন। হ্যাঁ, ফার্স্ট ওয়েব সার্চ কম্বাইন ক্রলিং, ইন্ডেক্সিং এন্ড সার্চিং। হ্যাঁ, মানে একদম আরচি শুধু ফাইল ইন্ডেক্স করতো এফটিপি সার্ভার থেকে। এফটিপি সার্ভার থেকে ফাইল ইন্ডেক্স করতো। আর W3 ক্যাটালগ কি করতো? মনিটরিং অ্যান্ড ইন্টিগ্রেট অফ ম্যানুয়াল মেইনটেইন ক্যাটালগ। ক্যাটালগটা তারা ম্যানুয়ালি মেইনটেইন করতো। ঠিক আছে? এটা আসলে একটা প্রবলেম। আর জাম্প স্টেশন হচ্ছে যে সবথেকে তখনকার মতো 1993 সালে সবথেকে আপডেট, যেটা হলো যে ক্রলিং, ইন্ডেক্সিং অ্যান্ড সার্চিং এই ৩টা বিষয় যেটা গুগল বর্তমানে করে আরকি। হ্যাঁ? এই বিষয় ৩টা দিয়ে শুরু করেছিল জাম্প স্টেশন। কিন্তু তাদেরও ঘাটতি ছিল। সেই ঘাটতিগুলো আমরা জানতেছি। হ্যাঁ? 1990 সালে এটা ডিটেইলস বলছে এখানে যে search history all started in 90 সালে with Archie and FTP site hosting and indexed and downloaded directory listing. Search engine continued to be primitive directory listing. হ্যাঁ? Until search engine developed to crawling a indexing website, eventually creating algorithm to optimize relevancy. হ্যাঁ, এটার পরে যখন অ্যালগরিদম করার একটা এবং রিলেভেন্সি অপটিমাইজ করার একটা ইয়া তৈরি হলো আর কি, প্রয়োজনীয়তা অনুভব করলো লোকজন। হ্যাঁ, তারপরে হলো যে 1994 থেকে 95 মে নিউ সার্চ ইঞ্জিন অ্যাপিয়ার্স। হ্যাঁ, 94-95 সালে নতুন নতুন অনেকগুলো সার্চ ইঞ্জিন আসলো, যেগুলো হচ্ছে আলতা ভিস্তা, ইনফোসিক, এক্সাইট। সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এক্সাইট। এক্সাইট নিয়ে অনেক মজার কাহিনী আছে। ইংটমি, তারপরে ইয়াহু। হ্যাঁ, টু ক্যাটাগরিজ অফ আর্লি সার্চ ওয়েব সলিউশন কি কি? একটা হচ্ছে ফুল টেক্সট সার্চ বেসড অন ইন্ডেক্স দ্যাট ইজ অটোমেটিক্যালি ক্রিয়েটেড বাই এ ওয়েব ক্রলার ইন কম্বিনেশন উইথ এ ইন্ডেক্সার। হ্যাঁ, যেমন আলতা ভিস্তা। আর ম্যানুয়াল মেইনটেইন ক্লাসিফিকেশন, হ্যাঁ, হায়ারার্কি অর ওয়েব পেজেস, সিগনিফিকেন্ট হিউম্যান এডিটরস এফোর্ট লাইক ইয়াহু। ইয়াহু শুরুর দিকে মানে ডিরেক্টরি টাইপ ছিল আর কি। হ্যাঁ, ইয়াহু শুরুর দিকে তাই ছিল ডিরেক্টরি টাইপ, মানে ম্যানুয়ালি তারা ক্লাসিফিকেশন করতো, সাইটগুলো হায়ারার্কি গুলো মেইনটেইন করতো। তারপরে 1994 সালে ডেভিড ফিলো এবং জেরি ইয়াং একটু হাইলাইট করে দেই, এরা দুজন তৈরি করে ইয়াহু। হ্যাঁ, created Yahoo search. The site was first collection of web pages across the internet. They include man-made description of the for the URLs. Site owner can edit an informational site for free, but commercial site had to pay $300 per year. মানে তারা একটা ডিরেক্টরি টাইপ সার্চ ইঞ্জিন তৈরি করলো, যেটা লোকজন এমনি ফ্রি সাইট, ফ্রি ইউআরএল এমনিতে অ্যাড করতে পারে ফ্রিতে, বাট কমার্শিয়াল সাইট যদি হয় সেক্ষেত্রে $300 পার চার্জ দিয়ে তারা একটা সার্চ ইঞ্জিন তৈরি করলো। মানে একটা ডিরেক্টরি টাইপ সার্চ ইঞ্জিন তৈরি করলো। মানে একটা সার্চ ইঞ্জিন তো মানে একটা বিজনেস। বিজনেস বলতে একটা সার্চ ইঞ্জিন লোকজন তখন মানে হাজার হাজার লক্ষ লক্ষ সাইট তৈরি করবে, তখন এটাতে মেইনটেইন করার একটা ব্যয় আছে। হ্যাঁ, মানে সার্চ ইঞ্জিনের যে ইনকামটা কোত্থেকে আসবে, এই ইনকামটা তখন তাদেরও জানা ছিল না। 94 সালের কথা বলতেছি আর কি। আর ডেভিড ফিলো এবং জেরি ইয়াং এটা করলো, কমার্শিয়াল সাইটগুলোর কাছ থেকে তারা পেমেন্ট নিত, মানে টাকা নিত। কমার্শিয়াল সাইট ওদের ডিরেক্টরিতে যদি কেউ সাইট অ্যাড করতে যায় পার ইয়ার $300 করে নিত। হ্যাঁ, তো লোকজন যেহেতু লোকজন কমার্শিয়াল সাইট মানে লোকজন সাইট ব্রাউজ করলে তাদের বেচা বিক্রি হবে, এই জন্য তারা অ্যাড করতো। ঠিক আছে, নেক্সটে আসি। 1996 সালে লেরি পেজ এবং সার্জি ব্রিন ক্রিয়েটেড দ্য predecessor to Google Backup. Larry Page এবং Sergey Brin, sorry. হ্যাঁ, the initial idea use backlink to help rank website for better searches. এই যে এরা একমাত্র কনসেপ্ট নিয়ে আসছে যে ব্যাকলিংকের কনসেপ্ট। গুগল আসলে যেই কারণে বেস্ট, মানে সার্চ ইঞ্জিন তো অনেকগুলা, মানুষ বহু ধরনের টেকনিক অবলম্বন করে, বিভিন্ন টেকনোলজি অবলম্বন করে সার্চ ইঞ্জিনের রেজাল্ট শো করানোর হলো যে ইয়া করছে, সবাই চেষ্টা করছে, কিন্তু আলটিমেটলি ব্যাকলিংকের বিষয়টা কেউ মাথায় রাখেনি, যেটা গুগল করেছিল এবং করতে আছে। এই যে এটা মাথায় রাখতে হচ্ছে ব্যাকলিংক কি জিনিস। এখন ব্যাকলিংক নিয়ে ডিটেইলস আমরা আলোচনা করব নেক্সট ক্লাসগুলোতে। হ্যাঁ, ব্যাকলিংক কি জিনিস, ব্যাকলিংক সংক্ষেপে বলি, দ্য ব্যাকলিংক শো ইউ হ্যাভ ওয়ান ওয়েবসাইট দ্যাট লিংক টু অ্যানাদার ওয়েবসাইট এজ এ ভোট। হ্যাঁ, একটা ওয়েবসাইটের সাথে আরেকটা ওয়েবসাইটের কানেক্টিভিটি, সেটাকে ভোট হিসেবে বিবেচনা করা। ভোট বলতে সাপোর্ট আর কি। ঠিক আছে, মানে যার যত বেশি কানেকশন, মানে আমার যদি অনেক লোকের সাথে আমার নেটওয়ার্ক থাকে, আমার অনেক লোকের সাথে পরিচিত থাকে, যোগাযোগ থাকে, অনেক লোকের ফোন নাম্বার আমার কাছে থাকে, তাহলে আমি পাওয়ারফুল। ঠিক আছে, এখানে বিষয়টা তাই। ওয়েবসাইটে যে ওয়েবসাইটে যত বেশি লিঙ্ক থাকবে,
বিভিন্ন ওয়েবসাইটে তার লিঙ্ক থাকবে, ওয়েবসাইটের লিঙ্ক বলতে ইউআরএলটা থাকবে, সে তত বেশি পাওয়ারফুল এবং তত বেশি সে পপুলার, তত বেশি অথরিটেটিভ। এটা গুগল বিবেচনা করে। দিস আইডিয়া ইজ দ্য বেসিক অফ এ ওয়েবসাইট অথরিটি। অথরিটি কি জিনিস এটা আমরা বলতেছি। টুডেস অ্যালগরিদম স্টিলস রিলাইজ অন দ্য সেম ইনিশিয়াল কনসেপ্ট। প্রাথমিকভাবে যে কনসেপ্ট নিয়ে শুরু হয়েছিল ইনিশিয়ালি, এখনো সেটাই আছে। সেটা হলো যে ব্যাকলিং, অথরিটিস, রিলেভেন্সি। It has advanced tremendous in the past 20 years, but backlinking still play a part in the ranking. হ্যাঁ, backlinking still play a part in the ranking. এটা একদম এখন পর্যন্ত, ঠিক আছে? যদি আমরা বলতেছি যে কন্টেন্ট কন্টেন্ট কন্টেন্ট, কিন্তু ব্যাকলিং স্টিল প্লে এ পার্ট ইন দ্য র্যাঙ্কিং, ঠিক আছে? 1996 সালে তারা এটা ছিল একটা হলো যে ইয়ার প্রজেক্ট। এটা ছিল একটা তাদের রিসার্চের প্রজেক্ট, হ্যাঁ, থিসিস প্রজেক্ট। এবং আপনার হলো যে কাকতালীয়ভাবে হোক আর হলো যে জেনারেলি হোক, এই ডেভিড ফিলো এবং জেরি ইয়াং ইয়াহু ক্রিয়েট করে, এবং লেরি পেস এবং সার্জে ব্রিন এটা হলো যে গুগল তৈরি করে। এরা দুইজনই এরাও দুইজন স্টানফোর্ড ইউনিভার্সিটির স্টুডেন্ট, এরা দুইজনে স্টানফোর্ড ইউনিভার্সিটির স্টুডেন্ট, ঠিক আছে? স্টানফোর্ড এই ইয়াহু এবং গুগল দুইটাই কিন্তু স্টানফোর্ড ইউনিভার্সিটির প্রোডাক্ট, ঠিক আছে? এটা একটা সাদৃশ্য আছে। হুম, কিন্তু গুগলের যে স্পেশালিটি ছিল সেটা হচ্ছে ব্যাকলিং, যেটা ইয়াহু ফলো করেনি। হ্যাঁ, ব্যাকলিং এর বিষয়টা, কিওয়ার্ডের বিষয়টা আহ, ইয়াহুরা ফলো করেনি। হ্যাঁ, তারা শুধু টাইটেল দেখেই সার্চ রেজাল্ট শো করাচ্ছিল। হ্যাঁ, টাইটেল এবং মেটা ডিসক্রিপশন দেখে। কিন্তু গুগল করলো কি, গুগল করলো যে ওয়েবসাইটের যে আর্টিকেল গুলো আছে সেগুলোর যে কিওয়ার্ড এবং ব্যাকলিং, কিসের উপর, কিওয়ার্ডের উপর এবং ব্যাকলিং এর উপর বেস করে তারা সার্চ রেজাল্ট দেখানো শুরু করলো। এটার ফলে কি আসলো, অথরিটির একটা বিষয় আসলো এবং রিলেভেন্সির একটা বিষয় আসলো। হ্যাঁ, এবং তাদের অ্যালগোরিদমটাকে মানে সেই রকম একটা অ্যালগোরিদম মানে ডেভেলপ করতে হলো, হ্যাঁ, সার্চ রেজাল্ট দেখানোর জন্য। এই কারণে হচ্ছে গুগল মার্কেট টিকা শুরু করলো। কিন্তু গুগল হলো যে 1998 সালে অফিসিয়ালি গুগল লঞ্চ করে। মানে 96 সালে তাদের একটা থিসিসের রিসার্চের প্রজেক্ট ছিল। তারা এটা করতে করতে 98 সালে আসে, 2 বছর পর আসে, এমন শুরু হলো যে প্রজেক্টটা তাদের এমন সাকসেসফুলি লঞ্চ করা শুরু করলো যে তারা পড়াশোনা বাদ দিয়ে শেষ পর্যন্ত গুগলের পিছনে ছুটে শুরু করলো তাদের মাস্টার্সের থিসিসের প্রজেক্ট। কিন্তু এটা তারা মানে ইয়া করলো না, কি বলে যে তাদের আর পড়াশোনাটা তারা কন্টিনিউ করলো না। তারা কি করলো, এই গুগলের পিছনে লেগে থাকলো। লেগে থাকার ফলে আজকে গুগল এই অবস্থা দাঁড়াইছে আর কি। হ্যাঁ, দ্য হিস্টোরি অফ সার্চ অ্যান্ড এভলিউশন অফ ডিরেক্টরিজ। ডিরেক্টরি কিভাবে আসে? সার্চ ইঞ্জিন অ্যান্ড ডিরেক্টরিজ আর দ্য বোথ টুলস পিপল ইউজ টু ফাইন্ড ইনফরমেশন অন দ্য ওয়েব। হ্যাঁ, সার্চ ইঞ্জিন যখন শুরু হয় প্যারালালি সব থেকে জনপ্রিয় ছিল ডিরেক্টরি, ওয়েব ডিরেক্টরি। মানে ওয়েব ডিরেক্টরিতে ক্যাটাগরি ওয়াইজ সাইটগুলো আমরা পাইতাম। এখনো অনেকগুলো ওয়েব ডিরেক্টরি আছে, সেগুলো তো আমরা ওয়েবসাইটগুলোকে সাবমিট করি, যেগুলোকে ডিরেক্টরি সাবমিশন বলা হয়। ব্যাকলিংকের ক্ষেত্রে আমরা এটা ইউজ করি, ঠিক আছে? তো দ্য ডিফারেন্ট ইজ ইন হাউ দে গেট অ্যান্ড অর্গানাইজ দেয়ার ইনফরমেশন। হ্যাঁ, পার্থক্যটা ডিরেক্টরি এবং সার্চ ইঞ্জিনের মধ্যে পার্থক্য হলো যে তারা কিভাবে ইনফরমেশনগুলোকে বা ওয়েবসাইটগুলোকে অর্গানাইজ করে এবং কিভাবে এগুলাকে খুঁজে পায়, ঠিক আছে? ডিরেক্টরিতে যায় সাবমিট করতে হয়, আর সার্চ ইঞ্জিন নিজেই ক্রলার দিয়ে ওয়েবসাইটগুলোকে কালেক্ট করে নিজের ডাটাবেজে ইন্ডেক্স করে। হ্যাঁ, ইন্ডেক্স বলতে তালিকাভুক্ত করে আর কি। Search engine use little program called a spider or bot that scout the internet, follow links, and bring back the information to the search engine index. হ্যাঁ, মানে সার্চ ইঞ্জিন একটা লিটল প্রোগ্রাম ইউজ করে, প্রোগ্রাম বলতে একটা সফটওয়্যার ইউজ করে যেটাকে নামে স্পাইডার বা বট বলা হয়। এটা হলো যে ইন্টারনেটে বিচরণ করে করে লিঙ্ক ফলো করে করে ওয়েবসাইটের ইনফরমেশন কালেকশন করে সার্চ ইঞ্জিনে ডাটাবেজে নিয়ে আসে, ঠিক আছে? তারপর হলো যে আচ্ছা, ওয়েব ক্রলার। A web crawler, known as a web spider বা web robot, is a program or automated script which browse the world wide web in a methodical automated manner. হ্যাঁ, অটোমেটিক্যালি সারাক্ষণ বিচরণ করে 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 নতুন নতুন ওয়েবসাইটের আপডেট এগুলি হলো যে কালেকশন করে সার্চ ইঞ্জিনের ডাটাবেজে নিয়ে আসে সার্চ ইঞ্জিনকে তার সার্চ রেজাল্টগুলোকে ইম্প্যাক্ট করে। সার্চ ইঞ্জিন হলো যে প্রত্যেকদিনই আপডেট নেয়। হ্যাঁ, প্রতিদিনই হাজার হাজার লক্ষ লক্ষ ওয়েবসাইট তৈরি হচ্ছে, হাজার হাজার ওয়েবসাইটের মানুষ আপডেট দিচ্ছে, ঘন্টায় ঘন্টায় আপডেট দিচ্ছে, সেকেন্ডে সেকেন্ডে আপডেট দিচ্ছে। এগুলাকে ম্যানেজ করে দায়িত্ব হচ্ছে এই ক্রলারের বা ইন্ডেক্সারের বা এই স্পাইডারটার। তো এই ডাটাগুলো কালেকশন করে করে সার্চ রেজাল্ট প্রতিদিন গুগল আপডেট হয়। হ্যাঁ, দিনে 2 বার আপডেট হয়।
In particular search engine use spider as mean of providing up to date, হ্যাঁ, particular search engine particular হচ্ছে crawler. Crawling কি জিনিস? Crawling is the process of performed by a search engine crawler when searching for relevant website on the index. তালিকার মধ্যে থাকা রিলেভেন্ট ওয়েবসাইটগুলোর সে হলো যে ইনফরমেশন গ্যাদার করে করে আবার তাদেরকে রিইন্ডেক্স করে। ফর ইনস্ট্যান্স গুগল ইজ এ কনস্ট্যান্ট সেন্ডিং আউট স্পাইডার অর বোর্ডস হুইচ ইজ সার্চ ইঞ্জিন অটোমেটিক নেভিগেটর টু ডিসকভার হুইচ ওয়েবসাইট কন্টেন্ট দ্য মোস্ট রিলেভেন্ট ইনফরমেশন রিলেটেড টু কন্টেন্ট সার্টেন কিওয়ার্ড। ঠিক আছে, এখানে কিওয়ার্ডের বিষয়টা আসতেছে, রিলেভেন্ট ইনফরমেশন যেগুলি মাথায় রাখতে হবে। তারপরে হলো যে কন্টেন্ট, ওয়েবসাইট কন্টেন্ট, কন্টেন্ট বলতে টেক্সট আর্টিকেল অথবা ইমেজ। ঠিক আছে, তো এটা হচ্ছে ক্রলিং, মানে বোট বা রোবট যে কাজটা করে সেটাই হচ্ছে যে ক্রলিং বা ইন্ডেক্সিং, সরি ক্রলিং। আর ইন্ডেক্সিং হচ্ছে কি, সেটা মানে তালিকাভুক্ত করা। ইন্ডেক্সিং মানে হচ্ছে ডাটাবেজের মধ্যে সে তার গ্যাদার্ড ইনফরমেশন গুলা তালিকাভুক্ত করার নামই হচ্ছে ইন্ডেক্সিং। আচ্ছা, তোমরা হলো যে ওকে, ক্রলিং মানে হচ্ছে যে সফটওয়্যারের ডাটাগুলা, যে রোবট বা স্পাইডার যে সফটওয়্যারটা, এটা ডাটাগুলা কালেকশন করে নেওয়ার মেথডটাই হচ্ছে ক্রলিং। আর ইন্ডেক্সিং হচ্ছে যে তালিকাভুক্ত করা। হ্যাঁ, ইন্ডেক্সিং করা, ইন্ডেক্স মানে হচ্ছে সার্চ ইঞ্জিনের ডাটাবেজে যে ইনফরমেশন গুলা নিয়ে আসে তালিকাভুক্ত করে রাখা, এটি হচ্ছে ইন্ডেক্সিং। ঠিক আছে, সোজা বাংলায় বলতে গেলে। দ্য কি ফাংশন ইন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কি ফাংশন গুলো হচ্ছে যে সার্চ ইঞ্জিনের ডাটাবেজে, এটা হচ্ছে সার্চ ইঞ্জিন ডাটাবেজ, স্টোরেজ ইনফরমেশন ইনটু ডাটাবেজ। আচ্ছা, ডান দিক থেকে শুরু করি। প্রথমে হলো যে সার্চ ইঞ্জিন, হ্যাঁ, তারপরে ওয়েব ক্রলার ও স্পাইডার ডাটাগুলো কালেকশন করবে, করে করে ওয়েবসাইটের ভিতরে ঢুকবে। হ্যাঁ, ঢুকে যে কপি দ্য ইনফরমেশন ইন দ্য ওয়েবসাইট, কপি করে নিয়ে ওয়েবসাইটে সার্চ ইঞ্জিনের ডাটাবেজে স্টোর করবে, আবার ডিসপ্লে দ্য রেজাল্ট ফ্রম দ্য ডাটাবেজ, ডাটাবেজ থেকে রেজাল্টগুলো ডিসপ্লে করা হবে কোথায়, সার্চ ইঞ্জিনে। হ্যাঁ, সার্চ ইঞ্জিনে সার্চ দিবে, এভাবে করে করে চক্রাকারে চলতে থাকে। নতুন ওয়েবসাইট আমরা পাবলিশ করলাম, সেটা স্পাইডার ক্রলার ক্রলিং করে ইন্ডেক্স করবে, সেখান থেকে সার্চ ইঞ্জিন আবার রেজাল্ট শো করাবে। ঠিক আছে, এভাবে চলতে থাকে। হাউ সার্চ ইঞ্জিন ওয়ার্কস, সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে এটা একটু দেখে নিই। হ্যাঁ, এটা একটা ভিডিও আছে, ভিডিওটা আমরা একটু দেখে নিই। Having looked at the current SEO landscape when it comes to careers, we're now going to dive in and take a look at how web searching works and learn all the parts that make up what we think of as a search engine. You'll learn the role of links, robots, and indexing in relation to SEO and to searching the web in general. Search engines have created programs known as robots. These robots are also called crawlers or spiders, and each search engine uses a robot unique to them. These robots crawl the web in an effort to discover new web pages and documents. One way robots discover new sites is through links. If another website links to your website, this creates an easy path for robots to follow. Robots can use this map to explore the web and continually discover new pages. In the early days of the internet, webmasters had to submit their site to search engines so it could be discovered by the robots. Now robots will find your site on their own. Adding your site to free services, such as Google Webmaster Tools, will aid in this discovery process. Once a robot discovers a new page or site, it analyzes all of the content and data on the page to determine what the page is about and what topics it should rank for. The site is then added to a massive database, also known as an index. Each page is cataloged so search engines can quickly reference the data when needed and return the appropriate results to a user's search query. To help speed up the process, there are many data centers all around the world, which allow for a larger quantity of information to be accessed quickly. When a user performs a search query, the search engines look through their index for web pages they have crawled and analyzed. They then return the এটার মানে হলো এরকম যে আমরা যে গুগলে কোনো কিছু দিয়ে সার্চ দিই, সার্চ দেওয়ার মানে এই না যে আমরা সার্চ দিলাম, এরপর সে এই কুইরিটা নিয়ে তার হলো যে ডাটাবেজে যাবে, গিয়ে হলো যে সার্চ করে করে আমাদেরকে দেখাবে। গুগল যেটা দেখায় সেটা হলো যে রেডিমেড
ডাটাবেস। হ্যাঁ? অলরেডি স্পাইডার ডাটাগুলাকে কালেকশন করে তারা একটা অ্যালগরিদম সেট করে রাখছে। আমি খালি ক্লিক করলেই তারা আমাদেরকে বের করে দেয়। জাস্ট লাইক লাইব্রেরির মতো। এমন না যে আমি সার্চ করলাম আর এটা আবার এবার কুইরিটা নিয়ে সে ঘুরে বিচরণ করবে, আমাকে রেজাল্ট দেখাবে। সে রেজাল্ট দেখা যেটা রেডিমেড। আর এই রেডিমেড রেজাল্টটা সে প্রত্যেকদিন দিনে ১ বার, ২ বার, ৩ বার আপডেট করে রাখে। ঠিক আছে? তো এরকম আরকি। আমি যেটা সার্চ রেজাল্ট দেখতে পাই এসইআরপি তে, সেটা অলরেডি রেডিমেড তাদের ডাটাবেজের মধ্যে সে রেখে দিয়েছে। হ্যাঁ? সার্চের জন্য রেডি করে রাখছে। এজন্য আমরা ক্লিক করলেই ১ সেকেন্ডেরও কম সময়ে আমরা হলো যে রেজাল্ট গুলা দেখতে পাই। ঠিক আছে? এটাই আরকি। results in a fraction of a second. In that fraction of a second, a search engine has to first determine which results are the most relevant to a user's query and also rank those results according to the authority of a website. Our job as SEOs is to understand what makes a website considered highly relevant for a search query. এখন আমাদের কথা হচ্ছে যে আমরা যারা এসইও করব, আমাদের লক্ষ্য করতে হবে যে ওয়েবসাইটের ওয়েব পেজগুলোর মধ্যে রিলেভেন্সি আমাদেরকে মেজার করতে হবে। হ্যাঁ? কি রিলেভেন্ট এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে। হোয়াট মেক্স দ্য ওয়েব পেজ রিলেভেন্ট। In the past, search engines would only look at the content on your page, or which words, also known as keywords, were used most frequently. Search engines have grown a lot smarter, and today there are hundreds of factors influencing the relevance of a search. সার্চ ইঞ্জিন এখন অনেক স্মার্ট। হ্যাঁ? সার্চ ইঞ্জিন আমরা এসইও ফ্যাক্টর গুলো নিয়ে কথা বলবো যখন, তখন আমরা বুঝতে পারবো যে আসলে সার্চ ইঞ্জিন কত স্মার্ট। হ্যাঁ? র‍্যাঙ্কিং ফ্যাক্টর যখন কথা বলবো তখন এগুলো আসলে বুঝতে পারবো। Result. These factors are all part of an algorithm, which we will discuss next. That completes the video portion. আচ্ছা, আমরা একটু ইম্পর্টেন্স অফ সার্চ ইঞ্জিন এগুলি মোটামুটি একাডেমিক পড়াশোনা। আমরা একটু এগুলি দিয়ে দিব। এগুলি আপনারা পড়ে নিবেন। হ্যাঁ? কি ইম্পর্টেন্স 8 বিলিয়ন ওয়েব পেজ এভেইলেবল। হ্যাঁ? এগুলি আমরা এগুলোতে না যাই। সার্চ ইঞ্জিনের টাইপস সংক্ষেপে যদি বলি, অনেক টাইপের আছে। সেটা হলো যে আমরা অলরেডি বললাম যে ডিরেক্টরি টাইপ আছে। ক্রলার বেস সার্চ ইঞ্জিন আছে যেটা মোটামুটি গুগল। হ্যাঁ? ক্রলার বেস গুগল, ইয়াহু, বিং এগুলি ক্রলার বেস। কিছু হাইব্রিড সার্চ ইঞ্জিন আছে। হ্যাঁ? ডিরেক্টরি ক্রলার অনেক কিছু ইউজ করে। আবার মেটা সার্চ ইঞ্জিন, এটা বিষয় একটু না বললেই নয়। মেটা সার্চ ইঞ্জিন হচ্ছে সবগুলা সার্চ ইঞ্জিন থেকে সে ডাটা কালেকশন করে। সে কিন্তু অরিজিনাল সার্চ ইঞ্জিন না। মানে তার কোনো নিজস্ব ডাটাবেস নাই। সে বিভিন্ন সার্চ ইঞ্জিনের ডাটাবেস থেকে রেজাল্ট গুলো কালেকশন করে দেয়। জাস্ট লাইক যদি বলি যে বাংলাদেশের পিপিলিকা নামে একটা সার্চ ইঞ্জিন ছিল, সেটা হচ্ছে মেটা সার্চ ইঞ্জিন। হ্যাঁ? সে কি করে গুগল থেকে, ইয়াহু থেকে, মানে যেখান থেকে ডাটা পায়, আমি মেটা পিপিলিকার ভিতরে পিপিলিকা.com এ ঢুকে সার্চ দিব, সে বিভিন্ন সার্চ ইঞ্জিন থেকে ডাটাগুলো কালেকশন করে আমাকে দেখাবে। এটা হচ্ছে মেটা সার্চ ইঞ্জিন। আর হাইব্রিড মেটা তো আমাদের বুঝতেছি অনেকগুলো কম্বিনেশন। ডিরেক্টরি টাইপও থাকবে, আবার ক্রলিং বেসও থাকবে। ঠিক আছে? এই হলো যে টাইপস অফ সার্চ ইঞ্জিন। ক্রলার বেস সার্চ ইঞ্জিন যেটা হচ্ছে গুগল এবং ask.com, এরা হচ্ছে যে স্পাইডার বা ক্রলার বেস। তারপরে হচ্ছে ডিরেক্টরিজ, যদি এখন এগুলো একটাও নাই, মানে মোস্ট ডিরেক্টরিজ বা ইয়াহু ডিরেক্টরিজ একটাও নাই। তবে রিসেন্ট অনেকগুলো ডিরেক্টরিজ আছে। টপ ডিরেক্টরিজ দেখে গুগলে সার্চ দিলে আমরা পাবো। হ্যাঁ? এগুলো হচ্ছে ডিরেক্টরি টাইপ ওয়েবসাইট বা সার্চ ইঞ্জিন। হ্যাঁ? ওয়েব ডিরেক্টরিজ অলসো কল্ড হচ্ছে ক্যাটালগ, ইয়েলো পেজ বা সাবজেক্ট ডিরেক্টরিজ। Hierarchically taxonomies that classes human knowledge, first level taxonomy এই সেই। Most all allow keyword searches, category service Alta Vista categories, তারপরে AOL, Netfind, Excite Channel, Hotbot এই সব বস্তু। The most popular directories in 98 সালে যদি আমরা একটু দেখি যে ডিরেক্টরি গুলো কি ছিল, eBlast, LookSmart, লাইকস, এক্সাইট, হ্যাঁ, এগুলো ডিরেক্টরি ছিল 98 সালের দিকে, পপুলার ডিরেক্টরি। হাইব্রিড সার্চ ইঞ্জিন, এটা হচ্ছে মিক্স অফ ক্লোরার অ্যান্ড ডিরেক্টরিজ, এটা আগেই বললাম যেটা হাইব্রিড সার্চ ইঞ্জিন কি জিনিস। তারপরে হলো যে মেটা সার্চ ইঞ্জিন, এটা নিয়ে আলোচনা হচ্ছে যে সবগুলো তার নিজস্ব কোনো ডাটাবেস নাই, সে মানুষের ডাটাবেস থেকে রেজাল্ট গুলো শো করায়। ঠিক আছে? অ্যানাদার টাইপ অফ সার্চ ইঞ্জিন যে সার্চ বাই কিওয়ার্ড, যেমন আলটা ভিস্তা, এক্সাইট, গুগল এগুলো কিওয়ার্ডের বেস করে সার্চ দেখায়। সার্চ বাই ক্যাটাগরিজ যেটা ইয়াহু দেখায়, ইয়াহু ক্যাটাগরি ভিত্তিক সার্চ দেখায়। স্পেশালাইজড ইন আদার ল্যাঙ্গুয়েজ, যেমন চাইনিজ ইয়াহু এবং ইয়াহু জাপান, এটা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ বেস সার্চ দেখায়। তারপরে ইন্টারভিউ সিমুলেশন, এটা হচ্ছে যে আস্ক জেভিস, এটা এটা হচ্ছে শুধু ইন্টারভিউ টাইপের সার্চ ইঞ্জিন। দ্য লার্জেস্ট সার্চ ইঞ্জিন 1998 সালে যেটা ছিল, এক নম্বরে ছিল যে আলটা ভিস্তা, AOL,
2 নম্বরে ছিল এক্সাইট, 3 নম্বরে ছিল গুগল স্ট্যানফোর্ড ডট ইডিউ। হ্যাঁ, সেই স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একটা হলো যে ডোমেইনে তারা তাদের কার্যক্রম চালাইতো। ঠিক আছে? মজার বিষয় হলো অথচ এখন গুগল সবার টপে, এবং এমন টপে যে প্রায় 80% সার্চের গুগলের, বাকি সবাই তলানিতে পড়ে আছে। হুম। যখন গুগল শুরু হয় তখন কিন্তু স্ট্যানফোর্ড ডট ইডিউ একটা ওয়েবসাইটের আন্ডারে সাবডোমেইনে গুগল চলতো। এখন গুগল সেটা কত করে, আর এই যে আলতাবিস্তা অ্যাওল এদের কোনো খবরই নেই। তার কারণ একমাত্র হচ্ছে অ্যালগরিদম। অ্যালগরিদমটা কি জিনিস? গুগলের যে মেইন অ্যালগরিদম সেটা হচ্ছে ব্যাকলিংস এবং কন্টেন্ট এবং কিওয়ার্ড। ঠিক আছে? এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এগুলোর জন্য গুগল আজকে গুগলের জায়গায় ধরে আছে। হ্যাঁ, ব্যাকলিং, কন্টেন্ট এবং কিওয়ার্ড। গুগল সার্চ মার্কেট শেয়ার 2018 সালে, হ্যাঁ, মোটামুটি 70%, আর বাকিগুলো এমএস, বিং, হ্যাঁ, ইয়াহু, আদার সার্চ ইঞ্জিন মিলে এই অল্প পার্সেন্টেজ। ঠিক আছে? আমি কয়েকটা সার্চ নিয়ে শুরু, 20 সালে আসে আরো তার সার্চ শেয়ার বাড়ে গেছে। হ্যাঁ, সবকিছু সবাই মিলে যদি 20% নিছে, গুগল একাই মার্কেট শেয়ার দখল করে আছে 80%-এর মতো। 21 সালের দিকে প্রায় 92%। হয়তো 22-23 সালের দিকে আসে মানে গুগলেই প্রায় 99% সার্চ ক্যাপচার করবে। ঠিক আছে? বাকিগুলা, হ্যাঁ, হোয়াই গুগল ইজ বেস্ট, গুগল বেস্ট কি জন্য? হ্যাঁ, গুগল ফর্ম হয় 1998 সালে, এটা তো দেখানোই হলো। গুগলের যে মেইন অ্যালগোরিদম, বলছি যে সে পপুলারিটি কনটেক্সট, হ্যাঁ, মানে কার সাথে একটা ওয়েবসাইটের যত বেশি লিঙ্ক থাকবে, কানেকশন থাকবে অন্য অন্য ওয়েবসাইটের সাথে, রিলেভেন্ট ওয়েবসাইটের সাথে, হ্যাঁ, সে তত বেশি অথরিটেটিভ হবে, তত বেশি পপুলার হবে, আর তাকেই সার্চ রেজাল্টের সামনে নিয়ে আসবে, তার র্যাঙ্কিংটা অনেক হাই হবে। ঠিক আছে? All sites needed to rank higher is more than their competitors, more link their competitors। মানে যার লিঙ্ক বেশি, মানে কানেকশন বেশি, সংযোগ বেশি, যার নেটওয়ার্ক বেশি, যার বিভিন্ন সাইটের সাথে সম্পর্ক বেশি, সেই কিন্তু সামনে মানে র্যাঙ্ক হায়ার থাকবে। মানে কি, শুরুর দিকে থাকবে, র্যাঙ্কিং এর সামনের দিকে থাকবে। ঠিক আছে? আর একটু হিস্টোরি বলি। হিস্টোরিটা হলো যে দ্য আনটোল্ড স্টোরি অফ দ্য বিগিনিং অফ দ্য গুগল। গুগলের যে বিষয়টা, হ্যাঁ, উই নিড ফান্ডিং। গুগল যখন তৈরি হয়, গুগল তো বললাম যে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি একটা সাবডোমেইনে ছিল। হ্যাঁ, ইনভেস্টর ওয়্যার ওরি অফ জাস্ট অ্যানাদার সার্চ ইঞ্জিন। হ্যাঁ, তারা নতুন সার্চ ইঞ্জিন খুঁজতেছিল। হ্যাঁ, কিন্তু গুগলের তাদের ফান্ড দরকার ছিল। গুগলে দেখছিল প্রচুর কুইরি আসা শুরু করছে, কিন্তু গুগল এই যে এতগুলো ডাটাবেস কেমনে ম্যানেজ করবে, এতগুলো কম্পিউটার কেমনে ম্যানেজ করবে, প্রচুর মানে সাইডের লোড সামলাতে পারছিল না, চাপ সামলাতে পারছিল না। গুগলের তখন ফান্ডিং দরকার, মানে গুগল তখন ইনকাম কি দিয়ে হবে গুগলের, হ্যাঁ, গুগলটা কিভাবে গ্রো করবে, গুগলের ইনকাম কোথা থেকে হবে, এটা নিয়ে খুব একটা বিপদের মধ্যে ছিল। তো এক্সাইট, হ্যাঁ, এক্সাইটের যে মানে মালিক যে এক্সাইট তৈরি করেছিল, হ্যাঁ, এক্সাইট হেড অফার্স লেরি অ্যান্ড ব্রিন টু ওয়ার্ক ফর এক্সাইট। তার বলছে তোমরা গুগলটাকে বন্ধ করে দাও, গুগলের টেকনোলজিটা নিয়ে আসে তোমরা এক্সাইটে কাজ করো। হ্যাঁ, এক্সাইট তখন খুব রমরমা অবস্থায় ছিল। হ্যাঁ, এনকারেজ টু ওয়ার্ক ফর এক্সাইট রাদার দেন ডেভেলপিং গুগল। তোমরা গুগল ডেভেলপ করা বন্ধ করো, এক্সাইটের হয়ে কাজ করো। তাহলে এরা কি করলো, বলছে যে 1 বিলিয়ন দিতে হবে। হ্যাঁ, তারা যদি তাদেরকে যদি 1 মিলিয়ন দিয়ে দেওয়া হতো, তাহলে আজকে গুগল নামে কিছু থাকতো না, এক্সাইট নামে থাকতো আর কি। হ্যাঁ, গুগল আজকে গুগল থাকতো না, গুগল থাকতো এক্সাইট। এরা যদি ওরা 1 মিলিয়ন চাইছিল, হ্যাঁ, এনকারেজ টু ওয়ার্ক ফর এক্সাইট রাদার দেন ডেভেলপিং গুগল। সে কি করলো, তারা দিল না। হ্যাঁ, ফলাফল তারা এই গুগলকে ডেভেলপ করা শুরু করলো। 1 মিলিয়নের চুক্তিতে তারা গেল না। আচ্ছা, আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে আইডিয়া ল্যাব। আইডিয়া ল্যাব হচ্ছে সিলিকন ভ্যালির একটা ল্যাবরেটরি টাইপের, বা একটা সেখানে থিঙ্ক ট্যাঙ্ক, মানে সেখানে নতুন নতুন টেকনোলজি আইডিয়াগুলো ডেভেলপ হয়। ঠিক আছে? তারা একটা বিষয় ডেভেলপ করছিল বর্তমানে, যেটা হলো যে গুগলের যে অ্যাডওয়ার্ডস, মানে গুগলে অ্যাড দেওয়ার যে সিস্টেমটা, হ্যাঁ, এটা আইডিয়া ল্যাব বিল গ্রোসের কাছে ছিল। হ্যাঁ, তো বিল গ্রোস কি করলো, বিল গ্রোস হলো যে বিল গ্রোস যেটা করছিল সেটা হলো যে ইউজার ইনফো অ্যান্ড কুইরিজ ওয়ার ভ্যালুয়েবল অ্যান্ড কুড বি সোল্ড টু অ্যাডভার্টাইজার। মানে লোকজন যেটা দিয়ে সার্চ দেয় সার্চ ইঞ্জিনে, এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা কিন্তু অ্যাডভার্টাইজারদের যারা বিজ্ঞাপন দিবে তাদের কাছে বিক্রি করা যায়। মানে আমরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন কিওয়ার্ড দিয়ে যে সার্চ গুলো দেই, এগুলি জমা থাকে। হ্যাঁ, একটা টপিক্সের উপরে কে কোন বিষয় দিয়ে সার্চ দিল, এটা কিন্তু সার্চ ইঞ্জিনে জমা থাকে। তো এই বিষয়টাই বিল গেটসের একটা হলো যে সিস্টেম ডেভেলপ করা ছিল, সে সেই সিস্টেমটা কাজে লাগাতে পারতেছিল না। হ্যাঁ, যেটাকে পরবর্তী গুগলে অ্যাডওয়ার্ডস নামে হলো যে ওরা নিজেরাই ওই সিস্টেম ডেভেলপ করে করে গুগলে অ্যাড দেওয়ার একটা সিস্টেম চালু করে 2000 সালের দিকে আসে। তখন থেকে গুগলের ইনকাম শুরু হয়। আবার আছে গুগল, এই গুগলের মেইন ইনকাম হচ্ছে গুগল অ্যাডওয়ার্ডস থেকে। অ্যাডওয়ার্ডস বলতে গুগলে যে আমরা পেইড অ্যাড দেই, হ্যাঁ, ওই দিন গত দিনে দেখাইছে যে
গুগলে ২ ধরনের অ্যাড দেখা যায়, সেটা হচ্ছে পেইড অ্যাড এবং অর্গানিক অ্যাড। তো পেইড অ্যাড থেকে যে ইনকাম হয়, এটাই হচ্ছে গুগলের মেইন ইনকাম রেভিনিউ, 70 থেকে 80%। হ্যাঁ? এখন পর্যন্ত এই যে 20 বছর হয়ে গেল গুগলের, 20-22 বছর। এখন পর্যন্ত গুগলের মূল আর্নিং সোর্স হচ্ছে অ্যাডওয়ার্ডস থেকে। গুগলে যদি অনেকগুলো বিজনেস দাঁড়ায় গেছে, কিন্তু এখন পর্যন্ত মেইন আর্নিং সোর্স হচ্ছে গুগলের অ্যাডওয়ার্ডস থেকে। হ্যাঁ? এটা চলতে থাকবে। নেক্সট হলো যে আমরা এই স্লাইডের কাজ শেষ। আমরা একটু ডিজিটাল এসইও এবং ডিজিটাল মার্কেটিং এর দিকে আসি। ঠিক আছে? হয়তো অনেকের মাথার উপর দিয়ে গেছে, কিন্তু বিষয়গুলো রিপিট যখন হবে তখন হলো যে আমরা আরো করব। হ্যাঁ? এসইও এর ইন্ট্রোডাকশন একটু দেই। এখানে একটা ভিডিও আছে। আমরা একটু ভিডিওটা দেখি। Hello, and once again, welcome. In this first lesson, we'll cover the fundamentals of SEO, get familiar with some of the basic terminology, and give you the tools to speak knowledgeably about SEO as an industry and a career choice, which we'll get into more in depth in the next lesson. SEO stands for Search Engine Optimization, which is the practice of improving a website's visibility in search. SEO fits into a larger digital marketing strategy and is more focused on obtaining free or organic traffic. Other digital marketing roles can work in close alignment with an SEO strategy. Other roles within the digital marketing umbrella include search engine marketing, which is the practice for bidding for paid advertisements in search engines, social media marketing, which can encompass both free and paid social advertising and engagement practices, content marketing, which focuses on writing content for blogs, newsletters, and more, public relations, which focuses on acquiring relationships and promoting newsworthy content, and other related roles. To fully succeed in SEO, you will need to have a good understanding of these disciplines, as well as the ability to work closely with other marketing roles for your mutual benefit. You will even discover এসইও করার জন্য নলেজ লাগবে এবং কোলাবোরেশন লাগবে। এই সবকিছু বিষয়ের উপরে। কি বিষয়ের উপরে আরেকবার আমরা একটু করি, রিভিউ করি। সেটা হলো যে ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি থাকা লাগবে। সার্চ ইঞ্জিন মার্কেটিং, হ্যাঁ, বিডিং ফ্রম পেইড অ্যাডভার্টাইজমেন্ট, মানে গুগলে অ্যাড দেওয়ার বিষয়টা জানা থাকা লাগবে। তারপরে হলো যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং জানা থাকা লাগবে। ফ্রি পেইড অ্যাড এনগেজমেন্ট থাকা মানে জানা লাগবে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি জিনিস সেটা জানা লাগবে। কন্টেন্ট মার্কেটিং, রাইটিং এ ব্লগ, নিউজ লেটার, এগুলো জানা থাকা লাগবে। তারপরে হলো যে পাবলিক রিলেশন, হ্যাঁ, বিল্ডিং রিলেশনশিপ, প্রোমো কন্টেন্ট, জাস্ট আমরা যখন গেস্ট পোস্টের জন্য আউটরিচ করি, হ্যাঁ, এই জিনিসটা এটাকে বলেছে পাবলিক রিলেশন। ঠিক আছে? তো এই সবকিছু মিলে হলো যে as well as the ability to work closely with other marketing এই roles for নলেজ your এবং mutual এগুলোর benefit. কোলাবোরেশন থাকা লাগবে। You will even discover many different schools of thought and specializations within the SEO industry itself. For example, some people like to choose a specialization such as local SEO, technical SEO, or SEO copywriting. গুরুত্বপূর্ণ এখনকার যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে লোকাল এসইও যদি কেউ ভালো জানে, হ্যাঁ, তার প্রচুর চাহিদা। টেকনিক্যাল এসইও মানে অন পেজের কিছু টেকনিক্যাল বিষয় আছে, এগুলি জানা থাকা লাগবে। টেকনিক্যাল এসইও এর প্রচুর চাহিদা, কপিরাইটিং এর প্রচুর চাহিদা। মানে এসইও এর ভিতরে এই ৩ টা এগুলো হচ্ছে যে মানে মেজর পার্ট আরকি। এখন খুব ট্রেন্ডিং বিষয়, হ্যাঁ? এসইও যে ট্রেন্ডিং বিষয়গুলো হচ্ছে যে লোকাল এসইও, টেকনিক্যাল এসইও এবং কপিরাইটিং। এগুলো হচ্ছে এসইও সবথেকে এখন ট্রেন্ডিং বিষয়। While others like to have a broader specialization and work in all areas. There is even contention among SEOs about white hat versus black hat versus gray hat. White hat SEOs follow search engine best practices laid out by Google and other search engines, while black hat SEOs tend to go against the grain and participate in what some might consider manipulative practices. Gray hats tend to be somewhere in the middle. এখানে ৩ টা বিষয় বলছে যে হোয়াইট হ্যাট, ব্ল্যাক হ্যাট, গ্রে হ্যাট। সার্চ ইঞ্জিনের পলিসি ফলো করে যদি আমরা এসইও করি, সেটা হলো যে হোয়াইট হ্যাট। আর ব্ল্যাক হ্যাট হচ্ছে যে সার্চ ইঞ্জিনের অ্যালগরিদমকে ফাঁকি দিয়ে, হ্যাঁ, সাময়িকের জন্য যদি আমরা ওয়েবসাইটকে র‍্যাংক করাতে চাই, এটাও করা যাবে। এটা হচ্ছে ব্ল্যাক হ্যাট টেকনিক, হ্যাঁ, মানে চুরি করা টেকনিক। আর গ্রে হ্যাট হচ্ছে যে ব্ল্যাক হ্যাট ব্ল্যাক হ্যাট হোয়াইট হ্যাট মিলে হচ্ছে গ্রে হ্যাট। ঠিক আছে? Black hat SEOs tend to get hit by penalties more frequently and are known for a more churn and burn approach to SEO. In this course, we are focusing on white hat tactics that will not result in you getting penalized or banned from search engines. However, ব্ল্যাক হ্যাট টেকনিকে আমাদের হচ্ছে পেনাল্টি খাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু হোয়াইট হ্যাট টেকনিকে আসলে কোনো পেনাল্টি বা ব্যান হওয়ার সম্ভাবনা নাই। মানে লং টাইমে যদি আমরা কাজ করতে চাই, গুগলের র্যাঙ্কে থাকতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই হোয়াইট হ্যাটে I যেতে do হবে। advocate spending some time on your own to learn about the different SEO schools of thought. You may also wish to test various practices on your own websites, as this will help you gain a better understanding of how search engines and SEO works.
With SEO, the best way to learn is through practice and continual testing. During this course, we will refer to search engines quite frequently. The major search engines are Google, Yahoo, and Bing, though there are আমাদের আমরা মেজর সার্চ ইঞ্জিনগুলোকে নিয়ে আমরা স্টাডি করবো আর কি। তার মধ্যে গুগল, ইয়াহু, বিং এবং গুগল ইয়াহুর মধ্যে শুধু গুগলকে যদি আমরা টার্গেট করি তাহলে ইয়াহু, বিং কিন্তু lesser অটোমেটিক্যালি known হয়ে search যাবে। engines. These include international search engines such as Baidu, which is China's major search engine, Yandex, which is Russia's major search engine, and Naver, which is South Korea's major search engine. আচ্ছা, নেভারটা হচ্ছে যে সাউথ কোরিয়ান সার্চ ইঞ্জিন, ঠিক আছে? Unless you are working on an international SEO strategy and using foreign languages, you won't work much with these search engines. However, it is important to know of their existence. When we refer to search engines throughout the course, we are mostly referring to Google, as Google has the largest market share out of all search engines. While it's important to know of other search engines and to not put all your eggs in one basket, SEOs and clients have a large interest in optimizing for Google particularly. Some SEOs even joke that we are not search engine optimization experts, but Google optimization experts. This is because Google is the most widely used search engine and has the best market share. In addition, by optimizing for Google, you are following website best practices that will help your site rank better across the board. This is an example of a search page you'll see for the average search. Each page has 10 organic results here in the middle. Along the top and side of the search result, you will see ads. গুগলে যে বলছে যে এসইআরপিতে 10টা, এটা গতদিন আলোচনা করছি, আজকে জাস্ট রিভিউ করতেছি আমরা। গুগলে সার্চ রেজাল্টে এসইআরপিতে ফার্স্ট পেজে 10টা অর্গানিক রেজাল্ট আর উপরের গুলাতে 2টা বা 3টা অ্যাড থাকে। হ্যাঁ, These are what এখানে search বলছে engine marketers focus on. These ads bid on queries or keywords similar to what we অ্যাডভার্টাইজার বিডস অন কুইরিজ এন্ড কিওয়ার্ডস। আমরা যেগুলো দিয়ে সার্চ দিই সেগুলো গুগলের ডাটাবেজে থাকে। সেই ধরনের কিওয়ার্ড এবং কুইরিগুলা দেখে দেখে আমরা অ্যাডভার্টাইজাররা বিড করে অনুযায়ী গুগল অ্যাড optimize দেয়। for an SEO. So their ad will show up preferably on the first page of search. When we talk about SEO and some of the changes that Google makes, it is important to remember that Google is a for-profit enterprise. মোস্ট সার্চ ইঞ্জিন আর অ্যাড সাপোর্টেড ফর প্রফিট। অ্যাকচুয়ালি গুগল মানে যে কোনো সার্চ ইঞ্জিনের মেইন মানে উপার্জনের যে মিডিয়াম সেটা হচ্ছে অ্যাড দিয়ে, যে সার্চ ইঞ্জিনে যে অ্যাড দেওয়া যায় মানে পেইড অ্যাড আর কি, পেইড রেজাল্ট, এগুলো দিয়ে কিন্তু মূলত সার্চ ইঞ্জিনরা ইনকাম করে। And these ads are how they make a great deal of their profits. Like search engine marketers, SEOs want their website to show on the first page as well. However, we focus on the organic listings. Our goal is to get our or our client's website to show as high as possible for relevant keywords within these organic results. It is important to note how clicks on a result and visits to a website are dramatically affected by the position of the result. Studies have shown that a little over 71% of all traffic to a website is visits from the first page of results. গুগলে যারা সার্চ করে তারা মূলত 71% ট্রাফিক ফার্স্ট পেজে যে কোনো একটা রেজাল্টের মধ্যে ঢুকে যায়, সেকেন্ড পেজে যায় মাত্র 30% লোক। হ্যাঁ, এটাই বলছি। Users are more likely to simply refine their search query rather than continue on to the second page of search results. In fact, these first 5 results in the organic listings bring the highest percentage of traffic, 80% ট্রাফিক হচ্ছে প্রথম 5টা রেজাল্টের মধ্যে থাকে। মানে আমরা ফার্স্ট পেজে আসলাম কিন্তু 10 নাম্বার মানে 7-8 নাম্বার পেজে থাকলাম, সেটা কিন্তু খুব একটা আমরা ট্রাফিক বা ভিজিটর পাবো না। হ্যাঁ, 1 থেকে 5 এর মধ্যে থাকতে হবে। মানে অলমোস্ট 2 থেকে 3 এর মধ্যে সবথেকে বেস্ট for পজিশন। approximately 68% of clicks to a website. Boosting a website just a few positions in search can boost a website's traffic significantly. Alternatively, it's important to make sure your site is healthy ইভেন স্মল পজিশন চেঞ্জ মিন ইনক্রিজিং ট্রাফিক। হ্যাঁ, আমরা যদি 7 নাম্বার থেকে 5 নাম্বারে যাই তাও কিন্তু ট্রাফিক আমাদের বাড়বে। এটাই and বলছি। well optimized so you don't lose positions or traffic. অপটিমাইজড সাইট মেইনটেইন ট্রাফিক এন্ড র‍্যাঙ্ক। হ্যাঁ, মানে সাইট অপটিমাইজ করলে ট্রাফিক এবং র‍্যাঙ্ক আপ ডাউন করে। এটাই বলছি। The trick, however, is to make sure you are optimizing for the right keywords that are most likely to lead to an engaged visitor who converts. This will fall into keyword psychology and research, which we will cover in upcoming chapters. That completes the video portion. আচ্ছা, ভিডিওটা আমরা শেষ করলাম। আমরা কিছু ফ্যাক্ট নিয়ে আলোচনা করি। হ্যাঁ, অপটিমাইজেশন কি জিনিস? অপটিমাইজেশন মেকিং শিওর দ্যাট গুগল আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, মানে গুগলে যেভাবে বুঝবে সেটাই হচ্ছে অপটিমাইজেশন। হোয়াট কিওয়ার্ডস ইউ আর টার্গেটিং, হোয়াট প্রোডাক্টস এন্ড সার্ভিস ইউ আর অফারিং অর সেলিং, অ্যান্ড হোয়ার ইউ আর সেলিং দেম। আমি কোথায় সেল করতেছেন, কি
কি প্রোডাক্ট এবং সার্ভিস সেল করতেছেন এবং কোন কিওয়ার্ডগুলোকে টার্গেট করতেছেন, হ্যাঁ, সেটার উপর বেস করে আমি একটু পরে আমাদের একটা নতুন সাইটের প্রজেক্ট আসছে, এটা নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, এটা হাতে কলমে শুরু করব সবাই, মানে আমরা কাজ করব, সাথে সাথে আমি দেখাবো যে কিভাবে আমাদের কাজের প্রসিডিউর গুলা। Evolution of search engine optimization. Ultimate search engine would understand exactly what you mean and give back exactly what you want. ঠিক আছে, এটা লেরি পেজের একটা কোড। আচ্ছা, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন ভার্সেস সার্চ ইঞ্জিন মার্কেটিং। বিফোর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন become the official name, other terms were used as an example, যেমন সার্চ ইঞ্জিন প্লেসমেন্ট, সার্চ ইঞ্জিন পজিশনিং, এটা 2002 সালের আগের কথা বলতেছি আর কি। সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং, সার্চ ইঞ্জিন রেজিস্ট্রেশন, সার্চ ইঞ্জিন সাবমিশন, ওয়েবসাইট প্রমোশন, এই বিভিন্ন নামে ছিল, এখনো অনেকে এই নামেই জানে, কিন্তু অ্যাকচুয়ালি স্ট্যান্ডার্ড নাম হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ঠিক আছে, বাট নো ডিসকাশন উড বি কমপ্লিট উইদাউট মেনশনিং অ্যানাদার টার্ম, সার্চ ইঞ্জিন মার্কেটিং। ঠিক আছে, সার্চ ইঞ্জিন মার্কেটিং আর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন একই জিনিস। সার্চ ইঞ্জিন মার্কেটিং যেটা, আমরা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যেটা করি সেটা হলো যে ফ্রি মেথড, ফ্রি মার্কেটিং, অর্গানিক মার্কেটিং, আর একটা হলো যেটা পেইড, গুগলে টাকা দিয়ে করা হয়, সেটা হলো যে পেইড মার্কেটিং বা অ্যাডওয়ার্ডস এর মাধ্যমে যেটা করি আর কি। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যে টাইপ ক্যান বি ব্রক ইনটু টু ডিস্টিংক্ট টাইপ, সেটা হচ্ছে অন পেজ এবং অফ পেজ। হ্যাঁ, এসইও টেকনিক্স, টু পিপিটি এক্সাম্পল, অন পেজ, এটা না। আচ্ছা, অন পেজ এবং অফ পেজের বিষয়গুলো যদি আমরা এখানে একটু ইয়া করে দেখতে চাই, তাহলে যে কন্টেন্ট মার্কেটিং অন পেজের মধ্যে যেটা পড়ে, কন্টেন্ট মার্কেটিং, কিওয়ার্ড অপটিমাইজেশন, ইমেজ, পেজ স্পিড, আরো আছে। আর অফ পেজের মধ্যে লিঙ্ক বিল্ডিং, হ্যাঁ, গেস্ট ব্লগিং, সোশ্যাল মিডিয়া, এগুলো হচ্ছে অফ পেজের মধ্যে পড়ে। আর হলো যে টু টাইপস অফ এসইও, মানে যেটা হলো অর্গানিক, ফ্রি বা ভলেন্টারি, যেটা আমরা করব। আর পেইড হচ্ছে যে পেইড গুগল অ্যাডওয়ার্ড বা গুগলে অ্যাড দেওয়ার যে বিষয়টা, সেটা হচ্ছে পেইড। এসইওর প্রসেস কি কি বিষয়, কেউ একজন মধ্যে মেসেজ দিয়েছে, ও সরি, আমি একটু এটা বাড়াই দিই না, মানে একটা পাওয়ার পয়েন্টে দিই। আচ্ছা, এসইওর প্রসেসগুলো হচ্ছে যে ওয়েবসাইট অ্যানালাইসিস করতে হবে, ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট দেখতে হবে, কিওয়ার্ড রিসার্চ করতে হবে, কন্টেন্ট রাইটিং করতে হবে, ওয়েবসাইটকে অপটিমাইজ করতে হবে, এসইও সাবমিশন মানে ব্যাকলিঙ্ক বা বিভিন্ন জায়গায় সাবমিট করতে হবে, আর লিঙ্ক বিল্ডিং করতে হবে, আবার রিপোর্ট করতে হবে। এটাই মূলত এসইও হচ্ছে প্রসেস। ঠিক আছে, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ, হাউ সার্চ ওয়ার্ক, ওয়েবসাইট বা আর্টিকেল পাবলিশ করতে হবে, পাবলিশ করে সার্চ ইঞ্জিন বেস্ট সেলার সেটা ক্রল করবে, ক্রল করে সেটা কি পেজটা কি হিসেবে উপরে, হ্যাঁ, your site is indexed under relevant categories and search term এবং categories এর আন্ডারে এটা আমরা যে ইন্ডেক্স হবে। Then next time when user search and it match the topics of your content, your website will rank number 1 position। ঠিক আছে, এটি এই প্রসেসটাই আবার বলছে এখানে। অ্যাডওয়ার্ডস কি জিনিস? অ্যাডওয়ার্ডস হচ্ছে যে অ্যাডভার্টাইজিং সার্ভিস বাই গুগল ফর বিজনেসেস ওয়ান্টিং টু ডিসপ্লে অ্যাডস অন গুগল and its advertising network. The AdWords program enable businesses to set a budget for advertising and only pay when people click the ads. The ad service is largely focused on keyword. এগুলো একটু হাতে কলমে দেখাই দিই। আমি যদি গুগলে সার্চ করি কোনো একটা পেইড অ্যাডস, যেমন ধরুন যে বাই শুজ অনলাইন যদি লিখে সার্চ দিই, কোনো পেইড অ্যাড শো করাচ্ছে না। আচ্ছা, বাই গুচি শুজ বা বাই গুচি বেল্ট, এটারও কোনো পেইড অ্যাড নাই। ওমেন ক্লোদিং স্টোর বা ওমেন শুজ লিখে যদি সার্চ দেই, এটারও কোনো পেইড অ্যাড দেখাচ্ছে না। শুজ ফর গার্লস, পেইড অ্যাড পাওয়া তো মুশকিল হয়ে গেল। আচ্ছা, রেন্টিং, বাই ক্যামেরা অনলাইন ইন বাংলাদেশ, এটা দিয়ে কোনো সার্চ, এখন ম্যাক্সিমাম লোকজন গুগলে সার্চ না দিয়ে গুগলের মানে এই যে
এসইআরপি তে রেজাল্ট না দেখায় মিনিমাম রেজাল্ট দেখায় ইউটিউবে এবং অ্যাডসেন্স সাইটগুলোতে। ঠিক আছে? এইজন্য এই গুগলের ইয়েতে এসইআরপি তে হলো যে অ্যাডের ডিসপ্লে কমে গেছে। লাক্সারি শুজ, ও এটা তো সবসময় অ্যাড থাকেই মোটামুটি। একটা অ্যাড দেখাচ্ছে, এই যে অ্যাড, হ্যাঁ, এখানে যদি আমরা ক্লিক করি, এখন এটার সিপিসি কত, এই কিওয়ার্ডটার লাক্সারি কার রেন্টাল লস এঞ্জেলেস, এটার সিপিসি হচ্ছে কস্ট পার ক্লিক। হ্যাঁ, যদি আমরা ক্লিক করি, ধরেন যে এক্সোটিক কার রেন্টাল লাস ভেগাস, এটার অনেকগুলো অ্যাড আছে। হ্যাঁ, এক্সোটিক কার রেন্টাল লাস ভেগাসের হলো যে সিপিসি হচ্ছে $3। আমি যদি এখানে ক্লিক করি, অলমোস্ট $3 থেকে $3.5 তার এখানে কেটে নিল। ঠিক আছে? গুগল অটোমেটিক্যালি তার এখানে ডলারটা কেটে নিবে। ঠিক আছে? এই সবগুলো 4টে অ্যাড চলতেছে এখন এক্সোটিক কার রেন্টাল লাস ভেগাসের। হ্যাঁ, সার্চ ভলিউম হচ্ছে যে 9,900, মানে 9,900 লোক প্রতি মাসে ইউএসএ তে সার্চ দেয় এই কিওয়ার্ডটা লেখে। আর তার সিপিসি হচ্ছে কস্ট পার ক্লিক হচ্ছে $4.95, অলমোস্ট $4 মতো। আমি যদি সবাইকে একটা একটা করে ক্লিক মারি, সবার $4 করে কাটা যাবে। ঠিক আছে? সবার $4 করে কাটা গেল শুধু ক্লিক করার কারণে। ঠিক আছে? এগুলো অনেকগুলো বিষয় আছে। তো এই বিষয়গুলো হলো যে আমরা যখন অ্যাডওয়ার্ডস এর ক্লাসে এগুলো শিখবো। ঠিক আছে? জাস্ট খালি আমি এক্সাম্পলটা দেখাইলাম। তারপরে হোয়াট ইজ গুগল সার্চ টাইমলাইন। গুগল সার্চ টাইমলাইন হচ্ছে যে গুগল সার্চ টাইমলাইনটা সরাই দেওয়া হয়েছে। হ্যাঁ, এগুলো তো মোটামুটি আলোচনা করা হলো। ঠিক আছে? কিছু ফ্যাক্ট, which way to go, মেজর গুগল আপডেটস। আচ্ছা, গুগলের আপডেটগুলো আমাদের জানলাম, পান্ডা, পেঙ্গুইন, হামিংবার্ড, মোবাইল ফ্রেন্ডলি। এই 4টা আপডেট আমরা মাস্ট জানবো, এবং ডিসেম্বরের আপডেটটা এখন পর্যন্ত ক্লিয়ার না। এটা আমরা হলো যে পরে জানবো। মোবাইল আপডেট নিয়ে এরকম একটা পাওয়ার পয়েন্টের স্লাইড আয়োজন করা হবে। হ্যাঁ, পান্ডা ফোকাস অন কন্টেন্ট, পেঙ্গুইন ফোকাস অন ব্যাকলিং। আন্ডারস্ট্যান্ডিং গুগলকে কি বুঝতে হবে, কি গুগল যেটা বুঝে সেটা হচ্ছে রিলেভেন্ট। আর হচ্ছে অথরিটি কি জিনিস? অথরিটি ইজ মেকিং শিওর দ্যাট গুগল নোস ইউ হ্যাভ টু বেস্ট কন্টেন্ট ফর দির ইউজার। ঠিক আছে? এটি হচ্ছে অথরিটি। রিলেভেন্সি হচ্ছে যে being closely connected or appreciated। ঠিক আছে? কোয়ালিটি or স্টেট অফ being closely connected or appreciate। এসইও ফ্যাক্ট ওই দিনই বলছি। হ্যাঁ, এটা হচ্ছে যে কন্ট্রোভার্সিয়াল, এক্সপার্টস অন থিওরি, এটা অনগোয়িং প্রসেস, স্ট্র্যাটেজি চেঞ্জ ফ্রিকোয়েন্টলি, হাইলি রেকমেন্ড ইফ ইউ ডু ইট সাকসেসফুলি। ঠিক আছে? আচ্ছা, 3 থিংস টু কনসিডার হোয়েন ডুইং এসইও। হোয়াট অ্যাট্রাক্টস ইউজার, আমরা যেই সাইটের জন্য কাজ করব সেই সাইটে যারা ভিজিটর হবে, যারা, তাদেরকে কি অ্যাট্রাক্ট করবে এই জিনিসটা বুঝতে হবে। হোয়াট কনভার্টস ইউজার কনভার্ট করা মানে কি, মানে হয়তো পারচেস করা বা হলো যে লিঙ্কে ক্লিক করা, কিভাবে কি করলে সেই ইউজারটা কনভার্ট হয়ে পারচেস করবে, না হয় হলো যে কোনো কিছু লিঙ্কে ক্লিক করবে। হ্যাঁ, ইজ মাই কপি এনগেজিং বলতে একটা ওয়েবসাইটে দীর্ঘক্ষণ ধরে ইউজাররা যদি থাকে, তাহলে বুঝতে হবে গুগল কি বুঝবে, ওটা বুঝবে যে গুগল এটা নিশ্চয়ই ইম্পর্টেন্ট কোনো কিছু। হ্যাঁ, এটাকে গুগল বেশি প্রায়োরিটি দিবে, এমনি র্যাঙ্ক করাবে সাইটগুলা। 3 থিংস টু নো হোয়েন ইউ লার্নিং অ্যাবাউট এসইও শিখতে গেলে 3টা জিনিস ভালো সম্বন্ধে জানতে হবে। সেটা হলো যে ওয়েবসাইট, সার্চ ইঞ্জিন আর ব্রাউজার। আমরা সার্চ ইঞ্জিন সম্বন্ধে মোটামুটি আজকে একটা ধারণা পাইলাম। ওয়েবসাইট সম্বন্ধে ধারণা, এইচটিএমএল সিএসএস সম্বন্ধে একটা ধারণা নেওয়া লাগবে। আর ব্রাউজার সম্পর্কে ধারণাটা আমরা র্যাঙ্কিং ফ্যাক্টরে দিয়ে দিব। আর ওয়েবসাইটের সম্বন্ধে যে ধারণাটা, সেটা হলো যে এটা নিয়ে আরেকদিন একটা ক্লাস হবে, একটা বেসিক ক্লাস হবে। হ্যাঁ, এইচটিএমএল সিএসএস কি জিনিস, ওয়েবসাইটের বেসিক স্ট্রাকচার, এগুলো নিয়ে আলোচনা হবে। ডিজাইন, লেআউট, ঠিক আছে, নেভিগেশন, এগুলো হচ্ছে মূলত ওয়েবসাইট সম্বন্ধে, এগুলো সম্বন্ধে জানতে হবে। ক্যারিয়ার পাথ ইন এসইও ক্যারিয়ার পাথে আমরা হলো যে কি আমাদের ক্যারিয়ার হতে পারে এসইও শিখলে। হ্যাঁ, শুরুর দিকে আমরা এসইও ট্রেনি হব। হ্যাঁ, আমরা এসইও ট্রেনি হিসেবে কাজ করব। তারপর জুনিয়র এসইও এক্সিকিউটিভ, সিনিয়র এসইও এক্সিকিউটিভ, এসইও অ্যানালিস্ট, লিঙ্ক বিল্ডিং এক্সপার্ট, এসইও প্রজেক্ট ম্যানেজার, এসইও এন্ড এসইও স্পেশালিস্ট। এসইও বলতে সার্চ ইঞ্জিন মার্কেটিং, মানে গুগল অ্যাডওয়ার্ডস আর কি। অ্যাডওয়ার্ড স্পেশালিস্ট, অ্যানালিটিক্যাল এক্সপার্ট, ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, এসইও কনসালটেন্ট। এটা খুবই ইম্পর্টেন্ট। আমি একটু কিছুক্ষণ এটা নিয়ে একটু কথা বলি। হ্যাঁ,
কেরিয়ার ইন এসইও, মানে আমরা যদি এসইও তে কেরিয়ার ডেভেলপ করতে চাই আমাদের কি কি ধাপ অবলম্বন করতে হবে। শুরু থেকেই আপনারা যদি কেউ আমাদের সাথে কাজ করতে চান তাহলে শুরু থেকে যেটা হবে সেটা হচ্ছে এসইও ট্রেনিং, মানে শিক্ষানবিশ। হ্যাঁ, কাজ করতে হবে প্রচুর, কাজ করতে করতে তখন জুনিয়র এসইও এক্সিকিউটিভ, জুনিয়র থেকে সিনিয়র এসইও এক্সিকিউটিভ, তারপর এসইও অ্যানালিস্ট। হ্যাঁ, বিভিন্ন বিষয়গুলো নিয়ে নাড়াচাড়া করবে এসইও অ্যানালিস্ট। তারপর সে হবে লিঙ্ক বিল্ডিং এক্সপার্ট, তারপরে হবে এসইও প্রজেক্ট ম্যানেজার, এসইও এন্ড এসইএম স্পেশালিস্ট। হ্যাঁ, এতগুলো ধাপ পার হয়ে যায় তারপরে এসইএম সার্চ ইঞ্জিন মার্কেটিং শুরু হবে, মানে গুগলে পেইড অ্যাড দেওয়া শুরু হবে। আগে অর্গানিক এসইও ভালো করে বুঝতে হবে, তারপর কিন্তু যাই আপনি গুগলে অ্যাড দেওয়া শুরু করবেন বা গুগলের, তাহলে আপনি আপনার অ্যাডগুলা কম পয়সায় ভালো আপনার আউটপুট বা রিটার্ন আসবে। হ্যাঁ, অনেকে আছে যে শুরুতে গুগল অ্যাডের ক্লাস করে বা শুরু করে বা কোর্স করে। হ্যাঁ, এসইও যদি না বুঝে, মানে অর্গানিক এসইও যদি কেউ না বুঝে যদি কেউ গুগল অ্যাড মানে শেখে বা হলো যে ইয়া করে, লাভ নাই, বেশি দূর আগাইতে পারবে না। ঠিক আছে, আগে তো বেসটা দাঁড় করাইতে হবে। বেসটা হচ্ছে যে অর্গানিক এসইও। হ্যাঁ, অর্গানিক এসইওটা যে ভালো করতে পারবে সে গুগল অ্যাডওয়ার্ডসে তার কাছে কিছুই না, সব জিনিসগুলো খুব সুন্দর সুন্দর বুঝবে। ঠিক আছে, এবং আলটিমেটলি হলো যে তারপর অ্যানালিটিক্যাল এসইও, অ্যানালিটিক্স এক্সপার্ট, অ্যাডওয়ার্ডস এর পর হচ্ছে অ্যানালিটিক্স এক্সপার্ট, তারপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, তারপর এসইও কনসালটেন্ট। আলটিমেটলি সে কনসালটেন্সি দেওয়া শুরু করবে। ঠিক আছে, তো আমার হয়তো আরো 2-3 বছর লাগবে কনসালটেন্সিতে যাইতে। হ্যাঁ, আমি এই ধাপগুলা মোটামুটি শেষ করছি। অ্যাডওয়ার্ড নিয়ে পড়াশোনা করতেছি, কোর্স করছি, অ্যানালিটিক্স এর কোর্স অনগোয়িং, তারপরে হবো ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, মানে টোটাল ডিজিটাল মার্কেটিং বুঝবো আমি। শেষে যাই এসইও কনসালটেন্সিতে, মানে কেরিয়ার শুরু করবো, ইন্টারন্যাশনাল কনসালটেন্সি দেওয়া শুরু করবো। ঠিক আছে, এটা আর এসইও কনসালটেন্টে যাইতে আরো 2-3 বছর সময় লাগবে। হ্যাঁ, এই ধাপগুলো আমি মোটামুটি পার হয়ে আসছি। এই অ্যাডওয়ার্ডসে এখন চলতেছি, অ্যাডওয়ার্ডসে অ্যাড দিচ্ছি, অ্যানালিটিক্স নিয়ে মানে কোর্স করতেছি, ডিজিটাল মার্কেটিং ম্যানেজার হব সামনে, তারপরে হবে কনসালটেন্সি করব। ঠিক আছে, এর ফাঁকেই কনসালটেন্সি করি যেগুলো এইগুলো বিষয়ের উপরে। ঠিক আছে, টোটাল ডিজিটাল মার্কেটিং এর কনসালটেন্সি এখনো করি না, মানে বড় বড় সাইটের কনসালটেন্সি এখনো করি না। ঠিক আছে, এসইও ক্যারিয়ারের মধ্যে হলো যে সব থেকে বেশি হলো যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের উপরে ক্যারিয়ার। হ্যাঁ, ট্র্যাডিশনাল মার্কেটিং হচ্ছে 19%, তারপর সোশ্যাল মিডিয়া মার্কেটিং হচ্ছে 16%, পেইড সার্চ অ্যাডভার্টাইজিং 9%, মোবাইল মার্কেটিং এন্ড অ্যাডভার্টাইজিং হচ্ছে 3.7%। তার মধ্যে সব থেকে হচ্ছে এসইওর ক্যারিয়ারটা সব থেকে বেশি। ঠিক আছে, এটার মার্কেট মানে মার্কেট সাইজ অনেক বড়, ইন্টারন্যাশনাল মার্কেটেই বলেন আর হলো যে এমনি এজেন্সিতেই বলেন। হ্যাঁ, ক্যারিয়ার ইন এসইও, এসইও ম্যানেজার, এক্সওয়াইজেড এসইও অপটিমাইজার, এক্সওয়াইজেড কোম্পানি, প্রত্যেকটা কোম্পানির এখন এসইও ম্যানেজার লাগে, প্রত্যেকটা প্রতিষ্ঠানের। ঠিক আছে, এসইও অপটিমাইজার লাগে। আর কি এখানে বলছে ডাবল ডিজিট স্যালারি গ্রোথ ফর অল এসইও টাইটেল জব ইভালুয়েটেড 2017 সালের ডাটা। যাদের এসইও স্পেশালিস্ট, এসইও মার্কেটিং ম্যানেজার, এসইও অ্যানালিস্ট, এসইও ডিরেক্টর, এসইও কোঅর্ডিনেটর সবারই স্যালারি গ্রোথ হয়েছে ডাবল ডিজিটের। হ্যাঁ, তো এই মোটামুটি চলতেই থাকবে। আমরা হলো যে নেক্সট দিনে ব্যাকলিং এবং ব্যাকলিং নিয়ে আলোচনা করবো একদিন, তারপরে একদিন কিওয়ার্ড এবং অন পেজ কন্টেন্ট নিয়ে আলোচনা করব, তারপরে হলো যে র্যাঙ্কিং ফ্যাক্টর নিয়ে আলোচনা করব, তারপরে আমরা হাতে কলমে কাজের দিকে যাব আর কি। এই জানুয়ারি মাসটা পুরোটাই ইয়ার মধ্যেই থাকবে। জানুয়ারি মাসটা পুরোটা আমরা এই বিষয়গুলো একটা একটা করে বুঝবো। হ্যাঁ, যেটা বিষয় এখন কথা হচ্ছে যে এই এসইওর বিষয়টা অনেক ভাস্ট একটা সিলেবাস, অনেকগুলো টপিক একসাথে আমরা পড়াচ্ছি। আহ, অনেকের মাথার উপর দিয়ে যাবে, বোঝা না বোঝাটা খুব স্বাভাবিক। হ্যাঁ, তো এটা যখন আমি পুরা হাতিটা ইয়া করব আপনাদের সামনে বর্ণনা করব, সবাই একটা একটা করে পার্ট দেখতেছেন এখন। হ্যাঁ, অন পেজ, ব্যাকলিং, তারপরে হলো যে আহ, কি বলবো, টেকনিক্যাল এসইও, লোকাল এসইও, গুগল আপডেট, কিওয়ার্ড, কম্পিটিটর অ্যানালাইসিস, এই সবগুলোই একটা একটা করে জানা থাক। হ্যাঁ, টার্মগুলো মনে থাক, সব যখন একসাথে মিলাই দিব, হ্যাঁ, র্যাঙ্কিং ফ্যাক্টর সব যখন একসাথে মিলাই দেবো তখন বুঝবে যে ও এইটাই হচ্ছে কমপ্লিট এসইও। এইটা জানার জন্য অন্তত 3 মাস অন্তত সময় লাগে। প্রথম 3 মাস শুধু এই সবগুলা বিষয় পার্ট বাই পার্ট আমি বুঝাবো, শেষে গিয়ে 3 মাসের মাথায় গিয়ে আপনার কমপ্লিট এসইওটা মাথার মধ্যে ঢুকবে। এর আগে ঢোকা সম্ভব না আমি মনে করি। গ্রে হেড সম্পর্কে, আসলে গ্রে হেড বলতে মানে হোয়াইট হার্ট আর ব্ল্যাক হার্টের মিশ্রণ, মানে কিছুটা পুরোটাই হোয়াইট হেড থাকবে, কিছুটা ব্ল্যাক হার্ট টেকনিক থাকবে। এটা ডিপেন্ড করবে ওয়েবসাইটের বিজনেসের উপরে। ঠিক আছে, ওয়েবসাইটটা কি টাইপের, হ্যাঁ, কি টাইপের, মানে কিছু কিছু সাইট আছে যেমন হলো যে আহ, কি বলে এটাকে, ইভেন্ট ব্লগিং আছে কিছু কিছু সাইট, যেমন যখন খেলা হয়, আইপিএল হয়, আইপিএল এর জন্য কিছু সাইট 1 মাসের জন্য সাইটটা র্যাঙ্ক করা লাগবে, তখন আমরা এটাকে
ব্ল্যাক হ্যাট টেকনিক অবলম্বন করব, ঠিক আছে? ওখানে হোয়াইট হ্যাট করে লাভ নেই। হোয়াইট হ্যাট আপনি 3 মাসে সাইড র্যাঙ্ক করতে পারবেন, 3 মাসে সাইড র্যাঙ্ক করে আইপিএল চলে যাবে, আপনার তো সাইড র্যাঙ্ক করে লাভ নাই। এমন কিছু আছে যে ইয়া হয় আপনার হলো যে ইউএসএ তে ওই যে বাস্কেটবল খেলা হয়, হ্যাঁ? ১ সপ্তাহ আগে সাইটটা র্যাঙ্ক করানো শুরু করব। তো ১ সপ্তাহ আগে সাইট র্যাঙ্ক করাইতে গেলে কি করতে হবে? ব্ল্যাক হ্যাট টেকনিক অবলম্বন করতে হবে। আর সাইটটা আমরা একদিনের জন্য র্যাঙ্ক থাকলেই এনাফ। খেলা যেদিন হবে সেদিন খেলে র্যাঙ্ক থাকবে ২৪ ঘন্টার জন্য। ২৪ ঘন্টা দরকার ৩-৪ ঘন্টা যদি সাইটটা র্যাঙ্কে থাকে, আমি হাজার হাজার ডলার ইনকাম করে নিয়ে ফাট, ঠিক আছে? $৫০০ খরচ করব, ২-৩ হাজার $৫,০০০ আমি কামাই করে নিব। এরকম মানে এটা ডিপেন্ড করে সাইটের। আর যেগুলো এজেন্সি ওয়েবসাইট যেগুলো লং টার্মে বিজনেস করবে সেগুলো ধীরে 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 আগাইতে হবে, ঠিক আছে? তো এরকম ডিপেন্ড করবে আমরা কোন কোন হেডে যাব, গ্রে হেড, ব্ল্যাক হেড, হোয়াইট হেড কোন হেডে যাব সেটা আমরা ডিপেন্ড করবে। আমরা যখন একটু ব্ল্যাক হেড বাড়াই তখন আমাদের ব্যাকলিং লেস স্পামিং হয়, সাইটের র্যাঙ্ক কমে যায়, ঠিক আছে? তো এইভাবে করে সবকিছু মিলাই আমরা হলো যে আগাবো আর কি। কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, তাহলে আজকে ক্লোজ করে দিব। হ্যাঁ, এখন হচ্ছে প্রশ্ন উত্তর পর্ব। আচ্ছা ভাইয়া, কিওয়ার্ডের যে সার্চের যে বিষয়টা, এটা কি হ্যাঁ ফেসবুক বা টুইটারেও হ্যাঁ, মানে আমি যেটা বলছিলাম যে গুগল একটা সার্চ ইঞ্জিন, গুগল যেমন একটা সার্চ ইঞ্জিন, ফেসবুকও কিন্তু সার্চ দিলে হ্যাঁ কিন্তু অনেকগুলো আসে। ফেসবুকও একটা সার্চ ইঞ্জিন, ঠিক আছে? আসছে, হ্যাঁ। টুইটারও একটা সার্চ ইঞ্জিন, তাদের নিজস্ব সার্চ মেথড আছে, ঠিক আছে? এরকম একটা এবং ইভেন প্রত্যেকটা সাইটের যেই সাইটগুলোরে তোমার হলো যে সার্চ অপশন আছে, সার্চ বার আছে, তারাই কিন্তু সার্চের একটা ইয়া মানে হলো যে মেনটেন করে, ঠিক আছে? এটা ডাটাবেজ মেনটেন করে। হ্যাঁ, যেই সাইটগুলোরে ডাটাবেজ আছে, ডাটাবেজ মেনটেন করে তাদের একটা সার্চ অপশন আছে, ঠিক আছে? এরকম আর কি। ও, না আমি বলছিলাম যে কিওয়ার্ড মেনটেন করেন কি ওরাও, যে যেমন ইয়ে কিওয়ার্ড মেনটেন করে, গুগলের কথা বাট বলেন আপনি যে হ্যাঁ কিওয়ার্ড মেনটেন দিনে করে, এতগুলো। না ওইরকম মেনটেন করে না। গুগলের যে বিষয়টা, গুগলের বিষয়টার সাথে কারোর সাথে মানে তুলনা হবে না। হ্যাঁ, ইভেন সার্চ ইঞ্জিন গুলোর সাথে তুলনা হবে না। গুগলের বিষয়টা সম্পূর্ণ ডিফারেন্ট। হ্যাঁ, ওরা এমন একটা লেভেলে চলে গেছে, এরকম ফেসবুক হয়তো মানে সপ্তাহে মাসে আপডেট করে, বাট গুগল প্রতিদিনই আপডেট করে, ঠিক আছে? এটাই আর কি। তো ঠিক আছে, আজকের বিষয়টা আমি এখানে ক্লোজ করছি। হ্যাঁ, স্যার নেক্সট আমার একটা ক্লাসে। কথা ছিল। হ্যাঁ শিওর। স্যার আমাদের ক্লাসটা 7:30টায়, মানে সবাই জয়েন হইতে হইতে অনেকটা সময় লাগে। মানে একটু সবাই যদি সঠিক সময় আসতো তাহলে খুব ভালো হতো। আচ্ছা, হ্যাঁ এটা খুব বিষয় সবার জন্য কনসার্নিং, কারণ সময়ের অনেক দাম। হ্যাঁ, অনেকে আসে 5-10 মিনিট 20 মিনিট অপেক্ষায় আছে। সামনের দিনগুলো থেকে হয়তোবা এগুলো আর মার্সি করা হবে না, মানে এগুলো আমরা ওয়েট করবো না আর। এটা আমিও নিজে একটু দোষী আর কি, মানে আমার একটু অসুস্থতার কারণে আমি একটু লেটে অপেক্ষা করতেছি। সামনের দিনগুলোতে ইনশাল্লাহ 2-3 মিনিটের বেশি আর আমরা অপেক্ষা করব না। জাস্ট 7:30 মানে 7:30টাই শুরু করব। হ্যাঁ, এটা সবার জন্য আর কি অ্যালার্ম দেওয়া হলো। 7:30 বলতে আজান কি 1 মিনিট, ভাইয়া প্রেজেন্টেশনটা কি আজান 1 মিনিট সময় লাগে। হ্যাঁ, 7:32-এ শুরু করলাম আমরা। হ্যাঁ, প্রেজেন্টেশনটা, হ্যাঁ প্রেজেন্টেশন আমি শেয়ার দিচ্ছি প্রেজেন্টেশন আমাদের। সাইটে গ্রুপ? হ্যাঁ, গ্রুপে আমি শেয়ার দিচ্ছি। হ্যাঁ ওটা হ্যাঁ, দেখতে যাচ্ছি। নতুন নতুন হলো যে এটা করছি, আচ্ছা তো গত 2 দিন ধরে খাটাখাটি করে এটা করছি। একটু রেস্ট নেওয়ার দরকার ছিল, বাট যেহেতু কথা দিচ্ছি এই জন্য আমি একটু চাপ হয়েছে। প্রেজেন্টেশন আমার প্রত্যেকটা টপিকস নিয়ে এইভাবে করে নতুন নতুন প্রেজেন্টেশন করব। হ্যাঁ, কেউ তো কন্ট্রিবিউট করে নেই। হ্যাঁ, সবাইকে কন্ট্রিবিউট করতে হবে, তাহলে হলো যে শেখা যাবে, ঠিক আছে? যত বেশি শেখার পিছনে ব্যয় করবে এবং মাল্টিপল ওয়ে অফ লার্নিং ইউজ করবে, যেমন ব্লগ স্টাডি করবে, ইউটিউবে ভিডিও দেখবে, আমার ক্লাস করবে, দরকার হলে আরো কারো লেকচার নিজেদের মধ্যে স্টাডি করবে, তাহলে কি হবে, শেখাটা ভালো হবে আর কি। হ্যাঁ, নাহলে মাথার বুদ্ধি যাবে। এটাই আর কি, প্রচুর সময় দিতে হবে শেখার সময়, প্রচুর শুরুর দিকে আর কি। তো ঠিক আছে, আমি তোমাদের গ্রুপে শেয়ার দিচ্ছি ইয়াটা, এই দুইটা স্লাইডই আজকে ক্লোজ করতেছি নাকি? আচ্ছা, ইয়াটা শেয়ার দিই, গ্রুপ স্লাইড আচ্ছা শেয়ার। ঠিক আছে ভাই। ঠিক আছে, ওকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।